আসসালামু আলাইকুম। কি খবর সবার? কেমন আছেন? কি অবস্থা সবার? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়েরা, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। চ্যাট বক্সটা মিউট করে দেন। আচ্ছা। চ্যাট বক্স মিউট না, চ্যাট বক্স অনলি মি করে দেই আমি। যাতে করে আমি শুধু দেখতে পাই, আপনারা দেখতে না পান আরকি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন করে দিছি। শুধু আমি দেখতে পাবো। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো স্যার। হ্যালো। ওকে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ঠিক আছে, আমরা স্টার্ট করি, আমাদের পড়ালেখা স্টার্ট করি। আপনারা সবাই রেডি তো না? পড়াশোনা রেডি তো? সবাই রেডি হলে রেডি কথাটা লিখে দেন। সবাই রেডি যদি থাকেন রেডি কথাটা লিখে দেন। হ্যাঁ, ওকে, আমরা সবাই রেডি। ওকে, আচ্ছা, ঠিক আছে। ওকে, দেখি আমি আগে। ওকে, সবাই রেডি 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 রেডি। আপনাদেরকে ওই যে যারা জুমে আছেন তাদেরকে বলি যে কোনো কোশ্চেন থাকলে কাইন্ডলি লিখবেন যে আমার একটা কোশ্চেন আছে, তবে পড়ানোর মাঝখানে না লিখে আমি যখন জিজ্ঞেস করবো যে কোনো কোশ্চেন আছে কিনা আমাকে আনমিউট করেন, তখন আমি আনমিউট করে দেবো। এটাই বেটার আর কি, মাঝখানে না করে। তো তারপরেও যদি কিছু বুঝতে না পারেন তাহলে বলে দেবেন, তাহলেই হয়ে যাবে। তো ঠিক আছে, আমরা স্টার্ট করি আমাদের আজকে পড়ালেখা। তো ফার্স্টেই আজকে আমরা যেই জিনিসটা গতদিন পড়েছিলাম, তো সেটা সেটা থেকে আমরা আহ সেটা সেটা নিয়ে আলোচনা করব। সেটার ফার্স্টে একটা একটা কথা হচ্ছে যে গ্যালাক্সি A32 আপনার ইয়ে করেন, ওই রিনেম করেন। হ্যাঁ, তাহলে আমি একটা কথা বলবো যে অনেকে আমাকে আমাকে রিকোয়েস্ট করেছিল যে দশমিকের গুণ আর ভাগটা একটু ক্লিয়ারলি বলে দেওয়া, তারপরে জিনিসটা করা আর কি। আমি সেজন্য দশমিকের গুণ আর ভাগটা দিয়ে একটু আমি শুরু করে দিই। আচ্ছা, দশমিকের গুণটা আমি যদিও গতদিন আমি বলেছিলাম। তো কথাটা হচ্ছে, কোনো দশমিকের যখন আপনি গুণ করবেন, তখন ধরেন আপনাকে 0.05 এই সংখ্যাটার সাথে 0.2 গুণ করছেন। আচ্ছা, এইখানে একটা একটা কথা কিন্তু আগে আপনাদের বুঝতে হবে যে প্রথমে এই গুণগুলা করার জন্য আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে এই যে দশমিকটা আছে, এই দশমিকটা বাদ দিলে এই সংখ্যাটা হয়ে যায় কিন্তু 5। আর এই দশমিকটা বাদ দিলে এই সংখ্যাটা হয়ে যায় কিন্তু 2। তাহলে 5 আর 2 গুণ করলে কিন্তু 10 হয়। হ্যাঁ, 5 আর 2 গুণ করলে 10 হয়। এখন এইখানে আমি উত্তরের শুরুতে প্রথমে এখানে 10 লিখে দেব। 10 লিখার পরে আমার কাজ হচ্ছে যে দশমিকের পরে এখানে 2টা ডিজিট আছে, এখানে দশমিকের পরে একটা ডিজিট আছে। তাহলে 2 আর 1 3টা ডিজিট। তার মানে এখানে যেই উত্তরটা বসাবো তারপরেও যাতে 3টা ডিজিট থাকে, তাহলে একটা দুইটা, তার আগে একটা শূন্য বসিয়ে তার আগে আমি দশমিকটা দিব, তাহলে আমার অ্যান্সার হবে। অ্যান্সারটা হবে এখানে যে দশমিক বসালাম, যেহেতু সামনে আর কিছু নাই, কিছু না থাকলে একটা শূন্য বসিয়ে দেওয়া যায় বা দিতে হয়, যাই বলেন না কেন। তাহলে আমার অ্যান্সার হলো 0.01। এইখানে একটা বড় কথা, অনেকে আমাকে আবার জিজ্ঞেস করেছে। হ্যাঁ, অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে, কথা বলতে চাচ্ছিলেন গ্যালাক্সি A2, আপনি পরে কথা বলেন। একটা জিনিস জিজ্ঞাসা করেছে যে 0.10, 0.010 আর 0.01 এটা কি একই কথা? অবশ্যই একই কথা। এটা এবং এটার মধ্যে কোনো তফাৎ নাই। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। যদি কোনো সময় কোনো দশমিক দেখেন, যেমন 0. আপনার যদি 5 শূন্য থাকে, এটা যেই কথা, 0.5ও কিন্তু একই কথা। এটা কি আমরা জানি না? মানে দশমিকের পরে এই লাস্টে যতগুলাই শূন্য থাকুক, এগুলা কিন্তু সেম কথা। মানে এটাও যেই কথা, আবার এটাও কিন্তু একই একই কথা। এগুলোর মধ্যে কিন্তু কোনো তফাৎ নাই। এগুলো কি আমরা জানি? এগুলো কি সবাই আমরা জানি না? একই জিনিস। মনে করেন অ্যান্সারে এইটা দেয়া আছে আর এইটা দেয়া নাই, তখন কিন্তু অ্যান্সারে এটা মানে এটাই অ্যান্সার হবে। এটা এটা মানেই এটা। এই দুটো কিন্তু একই জিনিস। এটা কিন্তু আমাদের কোনো, এটা কিন্তু, এটা নিয়ে কনফিউজড হওয়া যাবে না। ঠিক আছে? এইখানে সবচেয়ে বড় কথা, মানে দশমিকের গুণ নিয়ে, আপনি তো জানেন যে দশমিকের গুণ নিয়ে বিসিএস, এইবারকার যে 41তম বিসিএস,
এটাতেই দশমিকের গুণ নিয়ে দুইটা দুইটা এমসিকিউ আসছে, দুইটা দশমিকের গুণ নিয়ে। তার মানে যারা মনে করে যে হ্যাঁ এত সহজ জিনিস, কিন্তু প্রিলিতে এটা নিয়ে দুইটা এইবারই বিসিএস এর কোশ্চেন আসছে। সহজ হচ্ছে তাতে কি হয়েছে, বিষয় হচ্ছে পরীক্ষায় যেহেতু আসে আমাদেরকে করতে হবে, তাই না, যাতে করে ভুল না হয়। যেমন 0.02 গুণন আমি যদি আপনাকে বলি 2.2, হ্যাঁ গুণন যদি আমি বলি আপনাকে 3, এরকম যদি একটা সংখ্যা গুণ করতে বলি, তাহলে আপনি কিভাবে করে করবেন? করার সিস্টেমটা হচ্ছে দশমিক বাদ দিয়ে চিন্তা করবেন। এটা দশমিক বাদ দিলে হয় 2, এই দশমিকটা বাদ দিলে হয় 22, এই দশমিক এখানে কোনো তো দশমিকই নাই, তার মানে 3 গুণ করব। তাহলে 22 গুণন 3 করলে 3 22 66, 66 কে 2 দিয়ে গুণ করলে কত আসে? 65 গুণে 130, মানে 132 আসে, তাই না? এটা কি 132 আসে না? 132, 132 আসে। তাহলে 132 আসলো। তারপরে কি করব? তারপরে কাজ হচ্ছে দশমিকের পরে এখানে আছে দুইটা ডিজিট, এখানে আছে একটা ডিজিট, মানে এখানে দুইটা আর এখানে একটা, মোট তিনটা। তাহলে এইখানেও আমার যাতে দশমিকের পরে তিনটা ডিজিট থাকে, তাহলে একটা, দুটা, তিনটা, এই 3 ঘর আগে একটা আমি দশমিক বসাবো, সামনে একটা শূন্য বসাই দিব, তাহলে কিন্তু আমার হয়ে গেল, তাই না? এটাই কিন্তু আমার অ্যান্সার। সবাই কি বুঝতে পেরেছেন? সবাই কি ক্লিয়ার? বিষয়টা সবাই ক্লিয়ার? আমার জাস্ট আমার দশমিকের পরে কয়টা ডিজিট আছে সেটা হিসাব করতে হয় পরে। আচ্ছা, আপনারা সবাই একটু অ্যান্সার দেন, সবাই যেহেতু ক্লিয়ার হয়ে গেছেন, হ্যাঁ সবাই বলেছে ক্লিয়ার হয়ে গেছেন, দুই একজন ভুল অ্যান্সার দিয়েছে। এখানে কিন্তু তিনটা ডিজিট আছে জন্য 1 2 3, 3 ঘর আগে দশমিকটা বসবে। আপনারা একটা অ্যান্সার দিবেন এবার। এবার আপনারা দশমিকের গুণ থেকে একটা অ্যান্সার দিবেন, সেটা হচ্ছে আমি যদি বলি আপনাকে 0.02 গুণন 0.005 গুণন ধরলাম 12। হ্যাঁ, এটার একটু অ্যান্সারটা দেন দেখি সবাই, কত হবে অ্যান্সার? কত হবে অ্যান্সার? 0.002 গুণন 0.005 গুণন হচ্ছে 12, কত হবে? আমি কি করব, 2 আর 5 এবং 12 এগুলো গুণ করব না? 2 5 আর 12 গুণ করলে কি হয়? 12 আর 5 হচ্ছে 60, আর 2 দিয়ে গুণ করলে হয় 120, মানে 5 দ্বিগুণে 10, 10 12 হচ্ছে 120। ওকে, এখন দশমিকের পরে কয়টা ডিজিট আছে? একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা। এখানেও পাঁচটা ডিজিট থাকবে, তাই না? এখানেও পাঁচটা ডিজিট যদি থাকতে হয়, তিনটা তো আছেই, তার আগে দুইটা শূন্য বসাইয়ে তার আগে একটা দশমিক বসাই দিলে আমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে দশমিক, তাহলে অ্যান্সারটা হবে কত? 0.00120। এটা যেমন লেখা যায়, অথবা কেউ যদি লিখে 0.0.0টার সামনে এখানে একটা শূন্য বসাই দিতে পারেন, এটাও হবে। আবার কেউ যদি লেখে 0.0012, এটাও হবে, তাই না? 0.0012, কারণ লাস্টে শূন্য বসানো না বসানো একই কথা। আচ্ছা মানিক, আপনি সঠিক অ্যান্সার দিচ্ছেন, পড়ছি, সমস্যা নাই। আমি তো দেখতেছি কে কে সঠিক অ্যান্সার দিচ্ছে। উনি লিখছে যে আমি সঠিক অ্যান্সার দিছি, আপনি পড়েন না। এত বলার দরকার নেই, আমি তো লক্ষ্য রাখি যে কে কে সঠিক অ্যান্সার দিচ্ছে, এটা বলার প্রয়োজন নাই, সমস্যা নেই। ঠিক আছে, সবাই ক্লিয়ার? কোনো কোশ্চেন তো নাই, কারণ আলটিমেটলি, হ্যাঁ আলটিমেটলি লাস্টে লাস্টে শূন্য দেয়া না দেয়া একই কথা। এখানে যদি তিন চারটা শূন্য বসান তাহলেও একই কথা। হ্যাঁ, হ্যাঁ আপনারটাও পড়তেছি, এ কিউ কম ভিডিটি, এটাও পড়তেছি, সমস্যা নেই। এই যে লাস্টে যদি তিন চারটা শূন্য বসান, এটাও যেই কথা, এখানে কোনো শূন্য না দিলেও সেই কথাই। দশমিকের পরে কোনো ডিজিট যদি থাকে যে 0.02, তারপরে আপনি যদি তিনটা শূন্য বসায় দেন, এটাও যেই মিনিং, 0.02 সেই মিনিং। এটা কিন্তু অনেক আগেকার বেসিক, তারপরেও বলে দিলাম, মানে অনেকেই তো ভুলে যাই আমরা। হ্যাঁ, সব জিনিস মনে থাকে না, এগুলোকে আন্ডার এস্টিমেট করার কিছু নাই। ওকে, ঠিক আছে, ওকে, ডান, আমাদের গুণ শেষ। এখন আসেন দশমিকের ভাগ। এখন আসি কি জয়নাব, হ্যাঁ দশমিকের ভাগ, দশমিকের ভাগে চলে যাই।
আচ্ছা, দশমিকের ভাগ নিয়ে আমি যদি কথা বলি, দশমিকের ভাগ, তো দশমিকের ভাগ নিয়ে আপনি যেভাবে করে চিন্তা করতে পারেন, মনে করেন 0.05 আছে, আগে এই সিস্টেমটা আগে শিখে নেন। হ্যাঁ, 0.05 আছে, একে আপনাকে আমি বললাম যে 0.0001 দিয়ে ভাগ করে। হুম, তো এই ভাগগুলা করার একটা সহজ একটা সিস্টেম হচ্ছে, প্রথম প্রথম যেই সিস্টেমটা আগে আমি বলবো, যে সিস্টেমটা আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে দশমিকের ভাগ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে দশমিক দুইটাকে উঠাই দিব। এই দশমিক দুইটা নাই হিসাবে চিন্তা করতে পারবো কখন, যদি দশমিকের পরে সমান ডিজিট থাকে। কি দশমিকের পরে কি ডিজিট থাকে? সমান ডিজিট। কিন্তু এইখানে দুর্ভাগ্যক্রমে 4টা ডিজিট আছে, কিন্তু উপরে মানে এখানে হচ্ছে 2টা ডিজিট আছে। আমি তার মানে এখানে দশমিক উঠাবো না। কিভাবে উঠাইতে পারি? আমি যদি ইচ্ছা করি এখানে একটা শূন্য আর এখানে একটা শূন্য যদি বসাই দেই, দুটা যদি শূন্য বসাই, মানের কি কোনো চেঞ্জ হবে? আমি একটু জানতে চাই, মানের কি কোনো চেঞ্জ হবে? আমি যদি 2টা শূন্য বসায় দেই তাহলে কি মানের কোনো চেঞ্জ হবে? এখানে যেহেতু দশমিক আছে, দশমিক দশমিক থাকলে কি মানের কোনো চেঞ্জ হয়? 2টা শূন্য বসাই দিলেও চেঞ্জ হয় না। চেঞ্জ হয় না, যেহেতু দশমিক আছে। দশমিকের আমি বলছি দশমিক সংখ্যার পরে লাস্টে আমার যতগুলো ইচ্ছা ততগুলো আমি শূন্য বসাইতে পারি। এখানে আমি 2টা শূন্য বসাই দিলাম। কেন বসালাম? কারণ নিচে যেহেতু 4টা ডিজিট আছে, আমি দশমিকের পরে 4টা ডিজিট করে নিলাম, 2টা শূন্য বসাই নিই। ঠিক আছে, ক্লিয়ার? মানে আমার কিন্তু কোশ্চেন হচ্ছে 0.05 ভাগ হচ্ছে 0.301, 3টা 0 হচ্ছে 1। তাহলে এইখানে আমি কি করছি, এইটা মানে কি করছি, আমি করেছি যে দশমিকের পরে ইচ্ছা মতো 2টা সংখ্যা 2টা 0 বসাই নিছি। তাহলে কি হলো, উপরেও 4টা, দশমিকের পরে 4টা ডিজিট, নিচেও 4টা ডিজিট। এই অবস্থায় আপনি কি করবেন জানেন? এই দশমিক দুইটাকে নাই হিসেবে চিন্তা করবেন, নাই। যদি দশমিক না থাকে তাহলে এখানে কি উপরে কত বলেন তো? 500। আর নিচে কত? এতগুলা শূন্য মিলে 1, তার মানে অ্যান্সার হবে 500। অ্যান্সার হবে কত? 500। 500ই আপনার অ্যান্সার। সবাই কি বুঝতে পেরেছেন? হতেই পারে আপনারা নাও বুঝতে পারেন, সেই জন্য আমি আরো একটা করাই। দেখেন, আমি যদি বলি যে 0.2 ভাগ, আমি বললাম যে 0.05, এরকম একটা আমি দিলাম 0.2 ভাগ 0.05। তাহলে বলেন তো, উপরে উপরে দশমিকের পরে কি একটা ডিজিট আছে, আর নিচে দশমিকের পরে কয়টা ডিজিট আছে? 2টা ডিজিট আছে। তাহলে আমি কি করব? দশমিকের পরে এটাকে একটা শূন্য বসাই দিয়ে 2টা ডিজিট বানাই নিলাম। এইখানে দশমিকের পরে 2টা ডিজিট আগে থেকেই আছে। এখন এই অবস্থায় আমি দশমিকটাকে উঠাই দিলে উপরে হয় 20 আর নিচে হয় 5, ভাগ করলে আসে 4। সবাই কি ক্লিয়ার? 4 হবে অ্যান্সার। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, দশমিকের ভাগ। ওকে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন দশমিকের ভাগ নিয়ে আমরা আরেকটু কথা বলি। আচ্ছা, দশমিকের ভাগে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, হতেই পারে যে নিচে আহ আমি যদি এরকম করে বলি যে 0.1 গুণন 0.5 গুণন 0.03, এটাকে আমি ভাগ করলাম যে 0.001 গুণন 0.2 গুণন 0.005। আচ্ছা, ঠিক আছে, এরকম একটা একটা জিনিস দিয়ে ভাগ করলাম। ঠিক আছে, ওকে, ভাগ করি। তো এইরকম হলে আমরা কি করতে পারি? কিরকম করতে পারি? এরকম গুণও আছে, ভাগও আছে, দশমিকের গুণ ভাগ একসাথে করে দেয়া আছে। আমরা কি করতে পারি? এটার জন্য আমরা যে কাজটা করতে পারি, আগের মতো করেই চিন্তা করতে পারি। কি করতে পারি দেখেন, খুব মনোযোগ দিয়ে দেখবেন। এখানে দশমিকের পরে কয়টা ডিজিট আছে? 3টা। এখানে দশমিকের পরে কয়টা ডিজিট আছে? একটা। তাহলে একটাতে দশমিকের পরে 3টা ডিজিট, একটাতে দশমিকের পরে একটা ডিজিট, এবং আরেকটাতে দশমিকের পরে আরো 3টা ডিজিট। এই অবস্থায় আছে, তাই না? এই অবস্থাটাতে আছে। তো এখানে মোটমাট ডিজিট হচ্ছে 3 আর 1 4, 4 আর 3 হচ্ছে 7টা। 7টা ডিজিট আছে দশমিকের পরে। এখানে কি অবস্থা? একটা, দুইটা, তিনটা, 4টা আছে। এখানে 4টা আছে। উপরে আছে 4টা, নিচে আছে 7টা। তাহলে আমরা কি করতে পারি?
যে আমি ডিজিট সংখ্যা সমান করতে পারি। উপরে উপরে যদি আমি এই যে কোনো একটাতে আমি যদি এরকম করে শূন্য বসানো শুরু করি, যে 4টাকে 5টা হইলো, 6টা হলো, 7টা হলো, এখন দশমিকের পরে সেম ডিজিট আসছে কি আসেনি আমাকে একটু বলেন। আমি যদি 3টা 0 বসাই দিই তাহলে কি উপরেও 7টা নিচেও 7টা হয়েছে না? এটা বলেন আগে। সবাই সবাই কি বুঝেছেন? মানে আমি 3টা 0 বসাই দিলাম, এই 3টা 0 এখানেও বসাতে পারতাম, এখানেও বসাতে পারতাম, যেই জায়গায় ইচ্ছা সেই জায়গায় বসাইতে পারতাম, আমি বসালাম আর কি। হ্যাঁ, অথবা মানে 3টা 0 আপনি জাস্ট বসাই দিবেন। তাহলে বসাই দেওয়ার পরে তাহলে দশমিকের পরে সেম ডিজিট এসে গেল। সেম ডিজিট আসার পরে আমি দশমিকটাকে উঠাই দিব, সব দশমিক উঠাই দিব। তাহলে 1 গুণন 5 গুণন 3000 উপরে, 1 গুণন 5 গুণন 3000 এটা হচ্ছে উপরে, আর নিচে হচ্ছে 1 গুণন 2 গুণন হচ্ছে 5। ঠিক আছে, এখন জাস্ট আমরা কাটাকাটি করব। এখন কাটাকাটি করলে এই 5 আর এই 5 তো কাটাকাটি চলে যাচ্ছে, এই 2 এর সাথে এইটা যদি কাটাকাটি করা যায় তাহলে 1500 আসতেছে, তাই না? 3000 কে 2 দিয়ে ভাগ করলে 1500, তার মানে অ্যান্সার হচ্ছে 1500। সবাইকে ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? দেখেন তো সবাই ক্লিয়ার কিনা। হ্যাঁ, অ্যান্সার দিলে দেখি দেখি। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, আপনারা ক্লিয়ার হয়ে গেছেন, সমস্যা নাই। তাহলে দশমিকের গুণভাগ বিষয়টা আমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার না? হ্যাঁ, একটু সমস্যা শহীদ ভাই। আচ্ছা একটু শুনি শহীদ ভাইয়ের কাছে। শহীদ ভাই বলছে একটু ওনার সমস্যা, মানে যার দশমিকের পরে দশমিকের আগে যদি সংখ্যা থাকে, ভাই দশমিকের আগে যদি সংখ্যা থাকে একই তো কথা বলছি। ওকে, একজন জিজ্ঞেস করছে দশমিকের আগে যদি সংখ্যা থাকে দিবেন যে 1.2 গুণন 0.03 গুণন 0.04 ভাগ 0.002 গুণন 0.0006 ভাগ করা যাবে না? এই যে দশমিকের আগে সংখ্যা আছে, কোনো কি ডিফারেন্স আছে? হ্যাঁ, আপনারা একটু নিজেরা বুদ্ধি খাটায় কাজগুলো করবেন, মানে এগুলো তো সহজ জিনিস, মানে এই বুদ্ধিগুলা খাটাতে হবে, এটা কিছুই না। দশমিকের পরে আপনি ডিজিট সংখ্যা সমান করবেন, তাই না? সমান করবেন। তো আপনার আপনার টার্গেট কি? যে এখানে একটা আছে, এখানে দুইটা, একটা দুইটা, আর এখানে দুইটা, তাহলে দুই 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 4 একে 5টা আছে। আর এখানে কয়টা আছে? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা 7টা আছে। এখানে 7টা আছে আর উপরে আছে 5টা। তাহলে আমাকে কি করতে হবে? দুইটা শূন্য লাগাই দিব, দুইটা শূন্য এখানে লাগাই দিলাম, দুইটা শূন্য লাগাই এখন দশমিকটা উঠাই দিব, দশমিকটা উঠাই দিব, তারপরে সেম কাজ, তারপরে কাজটা সেম, যে এখানে দশমিক উঠাই দিলে 2 থাকে, এখানে দশমিক উঠাই দিলে 6 থাকে, এখানে দশমিক উঠাই দিলে 12 থাকে, মানে এই জায়গায় 1.2 যদি দশমিকটা উঠাই দিই তাহলে 12 থাকে। হুম, 12 থাকে, এখানে 3 থাকে, এখানে 400 থাকে। ঠিক আছে, তাহলে এই অবস্থায় আপনি জাস্ট ভাগ করে দেন, তাহলে কি হচ্ছে? এই 6 দ্বিগুণে 12, 12 সাথে 12 কাটাকাটি চলে গেল, 3 4 1200, 1200 থাকে আপনার অ্যান্সার। তাহলে 1200 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, গ্যালাক্সি A2, শাহজালাল, শহীদুল, শাহজালালের প্রশ্ন ছিল। হ্যাঁ শাহজালাল বলেন, আনমিউট করে জি বলেন। জি স্যার, আমরা লাস্টে যে 2 ডিজিটের যে 2টা শূন্য বাড়াইলাম স্যার, ওই 4-এর সাথে যদি না দিয়ে স্যার আমরা এই একই তো, 3-এর সাথে যদি দিতাম তাহলে স্যার ওখানে কি আনসার একই হইতো? একটু যদি দেখাইতেন। আপনি কি জানেন না যে এই 400 জায়গায় এখানে 400 কে 3 দিয়ে গুণ করা আর 300 কে 4 দিয়ে গুণ করার মধ্যে তফাৎ আছে? এটা আবার আমাকে দেখানোর কি আছে? এখানে 300 যদি থাকে, 300 ইন্টু 4 যেই কথা, 3 ইন্টু 400 একই কথা না? এটা দেওয়ার কি আছে? 1200-র সাথে 3 গুণ করা যেই কথা, 12-র সাথে 300 গুণ করাও তো একই কথা, যেই জায়গাতেই শূন্য দেন। আপনি এই 100টা এই জায়গায় আলাদা করে 100 গুণ দিলেও তো হয়, এগুলো শূন্য বাদ দিয়ে, যেটাই করেন একই কথা না? এটা তো এমনি, এটা আমাকে আমাকে দেখানোর কি আছে? বুঝেন নাই? জি স্যার, এখন বুঝেছি, আগে বুঝছিলাম না। জি স্যার, ধন্যবাদ। ওকে ওকে ওকে, হ্যাঁ। আচ্ছা শহীদুল ভাই, কি সমস্যা আছে? কি শহীদুল ভাই, আনমিউট করেন তো।
আনমিউট করে বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন। স্যার আমার একটা প্রবলেম ছিল ওইটাই যে শূন্য আমি যেখানে সেখানে বসাইতে পারবো কিনা, কিন্তু ওকে, স্যার আপনার ক্লিয়ার আছে। এখনকার কথা আমি ক্লিয়ার হয়ে গেছি স্যার। ওকে, থ্যাংক যে ইউ। কোনো জায়গায় শূন্য বসাইলেই হবে, যে কোনো আমার হচ্ছে বসাইলেই জায়গা সংখ্যাটা শূন্য সমান, জি জি সমান হ্যাঁ করতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডান। থ্যাংক ওকে, ইউ স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আপনি মিউট করেন, এই যাকে আনমিউট করলাম মিউট করে দেন। ওকে, এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনাদের পসিবল টু স্যার, পসিবল টু আস্ক এ কোশ্চেন কি মেহেদী? আচ্ছা, মানে এইগুলো নিয়ে ইজি কোশ্চেন তো, এরপরে আর কোশ্চেন নিব না এটা নিয়ে। যদি ডিফিকাল্ট কোশ্চেন হতো এটা কোশ্চেন নিতেই থাকতাম। কি মোহাম্মদ মেহেদী হাসান, হ্যাঁ বলেন। আপনি কি কোশ্চেন করতে চেয়েছেন না, নাকি মোহাম্মদ মাহাদি হাসান? কোন কে যে কোশ্চেন করতে চাইছেন একটু আনমিউট করে কোশ্চেন করেন। জি বলেন। ওকে ওকে, শুনতে পাচ্ছি না আমি। মাহাদি, হ্যালো হ্যাঁ মাহাদি হাসান, হ্যাঁ বলেন মাহাদি হাসান বলেন। শোনা যাচ্ছে? হুম হুম হুম, শোনা স্যার যাচ্ছে, বলেন। আমার জাস্ট কোশ্চেনটা ছিল যে স্যার আমাদের প্রথম যে ম্যাথটা করলাম 0.01 মাল্টিপল 0.5 তারপর গুণ 0.03, স্যার এটা হুম, কি নেসেসারি যে প্রথমে আমাদেরকে আগে উপর নিচ ইকুয়াল করে নিতে হবে নাকি না? আমরা আগে যেরকম শিখে আসছি যে প্রথমে যদি স্যার উপরের পার্টটুকু গুণ করে দেন সেকেন্ড নিচের পার্টটুকু গুণ করে দেন যদি ডিভাইড করি, সেক্ষেত্রে কি স্যার অ্যান্সার হবে মানে চেঞ্জ হবে কিনা? Because আমি যখন জাস্ট সিম্পল না রুল না সেট মানে, করছিলাম। না না, একই তো কথা। কথার মধ্যে তো কোনো তফাৎ নাই, কিন্তু বিষয়টা কি হচ্ছে, আপনি ভাগের কথা, ভাগের কথা না, নাকি হ্যাঁ গুণ? হ্যাঁ, ভাগের ক্ষেত্রে হ্যাযাঁ যখন হ্যাঁ, উপরেরটা যদি ফার্স্ট আমি উপরটুকু মাল্টিপ্লাই না করলাম না, ঠিকই তখন। আছে। আপনি আপনি একটা জিনিস চিন্তা করেন, মানে আমাদের কোশ্চেন গুলা যেরকম আসে আর কি, হ্যাঁ, মানে এরকম এরকম কোশ্চেন আসে আপনার, মনে করেন প্রশ্নে প্রশ্নে এই কোশ্চেনটাই আসছে। তো জি জি। আপনি সবগুলা গুণ করে করাটা ইজি হবে, নাকি আপনি প্রশ্নপত্রেই জাস্ট এইভাবে করে দেখবেন যে হ্যাঁ, একটা ডিজিট, এখানে হচ্ছে দুইটা ডিজিট, আর এখানে দুইটা, দুই দুইয়ে চার, একে পাঁচটা আছে, এখানে হুম, দুই, একে তিন, জি। আর একে চারটা আছে, একটা শূন্য বসায় হ্যাঁ দিয়ে হ্যাঁ। সব দশমিক বাদ, সব দশমিক বাদ, এগুলা জি কোনো হ্যাঁ হ্যাঁ দশমিক নাই। হ্যাঁ। এখন আমি কাটাকাটি যদি করি, যে এখানেও জি তিন আছে, এখানে 30 আছে, কাটাকাটি করলে এখানে 10, এখানে জি। দুই জি আছে, হ্যাঁ এখানে এখানে নিচে দুই আছে, দুইয়ের সাথে আমি হুম, 5 যদি 10 কাটাকাটি করলে 5, হুম, আর এখানে এখানে তো নিচে একই আছে, তার মানে নিচে আর কিছু নাই, 5 আছে, 5 5 25, আপনার 25 হবে অ্যান্সার। এইটা অনেক তাড়াতাড়ি হবে আর কি, মানে বিষয়টা এটা। ওকে স্যার। আর আপনি হ্যাঁ গুণ হ্যাঁ। করলে ভাগ করলে তো আলটিমেটলি লাস্টে হুম, যেয়ে তো হুম, ওই কাজই করতে হবে। হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে, আচ্ছা জি ওগুলো কোনো ওকে। বিষয় না। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা জি, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, এখন আসেন। এখন মিউট করেন সবাই, সবাই মিউট করে দেন, এগুলো সহজ কোশ্চেন। আমরা এইবার যেই জিনিসটা করব, যে শতকরা নিয়ে যেহেতু আমরা পড়ছি, যে শতকরার এইবার আমরা যেই জিনিসটা পড়বো সেটা হচ্ছে যে আমি যেই বইটা আমার সামনে যেটা আছে, সেটা হচ্ছে ক্লাস সিক্স এর ম্যাথ বুক। ক্লাস সিক্স এর ম্যাথ বুক এখন আছে আমার কাছে, ম্যাথ বই। সেটার 2.2 মানে বোর্ড বই আর কি, ম্যাথের বোর্ড বই যেটা 2.2, যেটা সেটা হচ্ছে শতকরা নিয়ে। 2.2টা হচ্ছে শতকরা নিয়ে। সেই বইয়ের 1 নাম্বার প্রশ্ন, 1 নাম্বার প্রশ্ন যেটা দেওয়া আছে, যদি কারো কাছে থাকলো, না থাকলেও সমস্যা নেই, আমি তো প্রশ্ন সহকারে লিখে দিব। 1 নাম্বার প্রশ্নে লেখা আছে শতকরায় প্রকাশ করা। আপনাদের সাধারণত যেগুলা রিটেন বা এমসিকিউ যেটাই বলে না কেন, সাধারণত বোর্ড বই থেকে কোশ্চেন গুলো আসে। হ্যাঁ, সাধারণত বোর্ড বই থেকে আসে, তাই আমি চেষ্টা করব প্রায় প্রায় বোর্ড বইগুলার অঙ্কগুলা করে দেওয়া আর কি। হ্যাঁ, শতকরায় প্রকাশ করো, শতকরায় প্রকাশ করো, এরকম একটা অঙ্ক দেয়া আছে। ক নাম্বার দেয়া আছে 4/3। আমি গতদিন পড়াইছিলাম না যে কিভাবে শতকরায় প্রকাশ করতে হয়, কি ছিল? 4/3কে যদি আপনি শতকরায় প্রকাশ করতে চান, কি দিয়ে গুণ দিতে হবে? গুণন 100% দিয়ে গুণ দিতে হবে, তাই না? 100% দিয়ে গুণ দিতে হবে। 4 আর 100 কাটাকাটি করলে 25 আসে, 4 25 100, তার মানে 75%। সবাই কি ক্লিয়ার? দেখেন, ক্লিয়ার কিনা আমাকে একটু মানে তাড়াতাড়ি জানাতে হবে, যে ক্লিয়ার হলে ক্লিয়ার, মানে এত কাহিনী করা যাবে না, এইসব সহজ জিনিস নিয়ে কাহিনী করা যাবে না বেশি। মানে আমি তো বলছি যে শতকরায় প্রকাশ করাটা এতটাই ইজি আমাদের জন্য। তারপরেরটা যেমন দেয়া আছে,
কোনো কিছুকে শতকরায় প্রকাশ করতে গেলে 100% দিয়ে আমরা গুণ দিয়ে দিব। গতকালকের ক্লাস যারা করেন নাই, গত ক্লাসে আমি বলেছি এটা, যারা করেন নাই তাদের জন্য, কোনো কিছুকে শতকরায় প্রকাশ করতে গেলে 100% দিয়ে গুণ দিব, ডিরেক্টলি 100% দিয়ে গুণ দিব, কোনো কথা হবে না। ঠিক আছে? যেমন আমি যদি বলি গ নাম্বারের কথা, আছে 5 এর 4, 5 এর 4 মানে কত পার্সেন্ট? তাহলে 5 এর 4 কি করব? 5 এর 4 গুণন 100%, মানে শতকরায় প্রকাশ করতে গেলে 100% দিয়ে গুণ দিব। কাটাকাটি করলে কি আসবে? 20 আসবে, 4 20 হচ্ছে 80, 80%। তার মানে 5 এর 4 মানে 80%। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমি যদি কিছুগুলা গ্যাপ দিয়ে করতেছি, এরপরে আমি যদি করি, এদের হচ্ছে উম নাম্বার, উম নাম্বারে দেওয়া আছে 0.25, 0.25 কে শতকরায় প্রকাশ করো, তাই না? মানে আমরা শতকরায় প্রকাশ করতেছি, শতকরায় প্রকাশ। তার মানে 0.25 কে যদি শতকরায় প্রকাশ করি, তাহলে 0.25 গুণন 100%, তাহলে কত হবে? 25%। 0.25 কে যদি 100 দিয়ে গুণ করি, কোন সংখ্যাকে যখন আপনি দশমিক সংখ্যাকে 10 দিয়ে বা 100 দিয়ে গুণ করা কি খুব সহজ না? 10 দিয়ে গুণ করলে দশমিক একটা ডান পাশে যাবে, 100 দিয়ে গুণ করলে 2 ঘর পরে দশমিক আসলো, তার মানে 25% হবে অ্যান্সার। ক্লিয়ার? ওকে, এরপরে আমি যদি বলি চ নাম্বারে দেওয়া আছে, এগুলো কোনো মানেই নেই যদিও, চ নাম্বারে 0.65% দেওয়া আছে। হ্যাঁ, 0.65 মানে হচ্ছে 0.65 ইন্টু 100% মানে 65%। আচ্ছা, যাই হোক, তারপরে ছ নাম্বারে কি দেওয়া আছে? 6 নাম্বারে দেওয়া আছে 2.50%। আচ্ছা ভাই, 2.50% দেওয়া আছে, এটা মানে সরি 2.50% বলে দৌড়ু, এখানে কেন পার্সেন্টেজ দিচ্ছি? ওকে, 2.50 কে শতকরায় প্রকাশ করো, বলেন 2.50 কে শতকরায় প্রকাশ করো, 2.50 কে শতকরায় প্রকাশ করো, তাড়াতাড়ি বলেন কত? শতকরায় প্রকাশ করো, কত হবে? এই যে ভুল দিতেছে কেন? হায় হায়, আল্লাহ, আল্লাহু আকবার। এই কারণেই তো, এইটাই তো প্রবলেম, আপনাদের প্রবলেম এই জায়গাতে। কি কারণে একটা সহজ জিনিস বুঝেন না? 100% দিয়ে গুণ দিতে হবে। 100 দিয়ে গুণ দেওয়া সহজ না কঠিন? সহজ। যে দশমিক 2 ঘর পরে দশমিক যাবে, যে এই দশমিক তো এখানে ছিল, 1 ঘর পরে দশমিক যাইতো, যদি 10 দিয়ে গুণ হইতো 2 ঘর পরে দশমিক যাবে, তার মানে 250 হবে অ্যান্সার। তার মানে 250 হচ্ছে পার্সেন্ট, 250%। মানে যাকেই আপনি শতকরায় প্রকাশ করবেন সেটাকে কি, সেটাতে কি করতে হবে? সেটার মধ্যে জাস্ট আপনি 100% দিয়ে গুণ দিয়ে দিবেন। এটাই হচ্ছে আপনাদের 1 নাম্বার কোশ্চেনে এটা ছিল। এবং এবং বর্গীয় জ নাম্বারে এদের আছে, বর্গীয় জ নাম্বারে, হ্যাঁ বর্গীয় জ নাম্বারে যেটা আছে, বর্গীয় জ নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে 3:10 কে, 3:10 কে শতকরায় প্রকাশ করো। 3:10 আছে, 3:10 কে শতকরায় প্রকাশ করো। 3:10 মানে কি ভাই? 3/10 না? মানে 3:10 যেই কথা, আর 3/10 একই কথা না, এটা মানেই কিন্তু অনুপাত। এটা মানেই অনুপাত, ইস্টু দেওয়া থাকে মানেই অনুপাতে থাকা। এবং এটাকে যদি আমি পার্সেন্টেজে প্রকাশ করি, কি কি দিয়ে গুণ দিতে হবে? 100%। ভাইয়া 100% দিয়ে গুণ দিবেন, শেষ, খেলা খতম। তার মানে কি একটা শূন্য কাটা গেল, আর থাকলো কত? 30%। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? 3:10 কে শতকরায় আমি প্রকাশ করতেছি। তাহমিদ, দেখতেছি উনি লিখছে যে লাইভ কমেন্ট দেখে না, দেখতেছি ভাই। কোন সংখ্যার উপরে যদি পাওয়ারের ভগ্নাংশ থাকে, কোন পাওয়ারের যদি ভগ্নাংশ আকারে থাকে, তাহলে কিভাবে করা যাবে? অ্যান্সার সবারই দেখতেছি, কিন্তু এত, এই যে শুনেন, আপনারা কমেন্টে, এই যে কমেন্টে এই কথাগুলো লিখেন না যে হ্যাঁ আমারটা দেখতেছেন কিনা, এই যে জান্নাত ভাইয়া, এই কোশ্চেনের অ্যান্সার দিতে দিতে টাইমটা নষ্ট করার প্রয়োজন আছে? আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে, আপনার কোশ্চেনটা লিখে রাখেন যে এইটা কোশ্চেন আছে বা আনমিট করার, আমার অ্যান্সার দেখতেছি কিনা। আপনার অ্যান্সার দেখতেছি তো, কিন্তু এতবার যদি অ্যান্সার দেই যে হ্যাঁ দেখতেছি, এটা করে টাইমটা নষ্ট হবে। আপনাদের ক্লাসটা মনে করেন কোনোবার 12টার জায়গায় 1টার দিকে শেষ হবে, এটা তো দরকার নাই। ঠিক আছে? ওকে, এটা গেল। আচ্ছা গেল, এটা গেল হচ্ছে 2.2 এর
এক নাম্বার ইয়েটা ওদের ওদের 2.2 যেটা জিনিস আছে এক নাম্বারে এটা ছিল। তারপরে 2.2 এর যে 2 নাম্বারে আছে, ওদের 2 নাম্বারে কি বলছে যে 2 নাম্বারে বলেছে যে বিভিন্ন জিনিসের পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে প্রকাশ করো, মানে শতকরাকে ভগ্নাংশে। যেমন 45% কে আমি যদি ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে কি হবে, আমি বলছি পার্সেন্টেজ মানে 100 দিয়ে ভাগ করতে হবে, মানে পার্সেন্টেজ কথাটা মানেই হচ্ছে 1/100। তার মানে 100 দিয়ে ভাগ করতে হবে, তারপর কাটাকাটি করলে যা আসে। এখন কাটাকাটি করলে এটা যেহেতু 5 দিয়ে কাটাকাটি করা যায়, দুটাই যেহেতু 5 দিয়ে ভাগ যায়, এটাকে যদি 5 দিয়ে ভাগ করি 5 9 45, এটাকে 5 দিয়ে ভাগ করলে 20, তার মানে 9/20, তাই না? এটা এটা মানে হচ্ছে 9/20, এই আর কি, আমাকে ভগ্নাংশে যদি প্রকাশ করতে বলে। তো এটা খুবই সহজ। এরপরে আপনাকে এরপরে একটা বলা আছে যে খ নাম্বারে যেটা বলা আছে, খ নাম্বারে বলা আছে 12.5%। 12.5% মানে হচ্ছে কত, ভগ্নাংশে প্রকাশ করলে কত আসবে। তাহলে আপনারা কি করবেন, যদি পার্সেন্টেজ থাকে, পার্সেন্টেজকে ভগ্নাংশে প্রকাশ করতে হলে 100 দিয়ে ভাগ করব, পার্সেন্টেজকে জাস্ট আমরা 100 দিয়ে ভাগ করে দিব। ওখানে যেমন 100 দিয়ে গুণ করছি, পার্সেন্টেজে পরিণত করতে হইলে এখানে 100 দিয়ে ভাগ করব। তাহলে কিভাবে করব, যে 12 দুগুণে 24 আর 1 25, তার মানে 25/2, 25/2। আর এইখানে এইখানে আমরা জানি যে 25/2% আছে, এটা মানে তো 25/2%। আর আমার তো 100 দিয়ে ভাগ করতে হবে, পার্সেন্টেজ উঠে গেলে 100 দিয়ে ভাগ চলে আসবে। তার মানে আমার আসলে 4/25 যেহেতু 100, তার মানে 1/8 হবে অ্যান্সার। 1/8 হবে অ্যান্সার, 1/8, তাই না? সবাই কি বুঝেছেন? 1/8 আমাদের অ্যান্সারে চলে আসলো। তাহলে পার্সেন্টেজ, হ্যাঁ, পার্সেন্টেজ যদি পার্সেন্টেজকে ভাঙলে আমাদের আসবে মানে নিচে 100 দিয়ে ভাগ হবে, আর পার্সেন্টেজে পরিণত করতে হইলে 100% দিয়ে গুণ দিতে হবে, এই আর কি ডিফারেন্স। এটা না বুঝার কিছু নাই, এর আগের দিনও তাই বলেছি। ওকে, আচ্ছা ঠিক আছে, 2 নাম্বার গেল। এখন আসেন 3 নাম্বারে। 3 নাম্বার কোশ্চেনটা বলেছে ওদের যে বিভিন্ন পার্সেন্টেজ বের করতে দিয়েছে, যেগুলো আমরা গতদিন বের করেছি যে এত এর, যেমন যেমন 3-এর ক নাম্বারে আছে যে 3-এর ক নাম্বারে বলেছে 125-এর 5% কত, হ্যাঁ 5% কত এটা বলেছে। স্যার 12.5% ইকুয়াল হোয়াট, 12.5% ইকুয়াল তো অ্যান্সার দিলামই। 12.5% ইকুয়াল হচ্ছে ওই 1/8। 12.5% মানে 1/8, 1/8 মানে 1/8 কে আপনি এখন 1/8 এটাকে দশমিকে প্রকাশ করলে কি আসে, এরকম দশমিক নিলে একটা শূন্য, তার মানে 8 কে 8, তার মানে আসে 2। 8 দ্বিগুণী হচ্ছে 16, এখানে 4, তার মানে এখানে যদি শূন্য দেন 5 8 40, 0.125 আসে। হ্যাঁ, এটা এটা আসে আর কি 1/8, মানে 12.5% মানে হচ্ছে 1/8 আসলো না, এটাই, এটা মানে 12.5%। ওকে, যাই হোক। আচ্ছা, আমরা যে করলাম যে 125-এর 5%, 125-এর 5% আমার কাছে চাওয়া হয়েছে, পারবো না? সবাই তো পারবো। 125-এর 5% কিভাবে বের করব, যে 125 এর এর মানে হচ্ছে গুণন এবং 5%, পার্সেন্টেজ মানেই তো নিচে একটা 100 আসবে, মানে গুণন 1/100। তাহলে এটা কাটাকাটি করলে এখানে 20 আসে, আর এখানে কাটাকাটি করা যাচ্ছে আরো 5 দিয়ে, 4 5 20, আর 5 25 5 25 125, তার মানে 25/4, তার মানে 25/4। তাহলে 4 এই জায়গায় যদি 25 হয়, 4 6 হচ্ছে 24, এখানে থাকতেছে 1, তার মানে 6 পূর্ণ 4-এর 1, এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? স্যার প্র্যাকটিস করার জন্য গুরুত্ব বেশি। আচ্ছা, ওকে। আচ্ছা, আপনাদেরকে নেক্সট উইক থেকে ইনশাল্লাহ, নেক্সট উইক থেকে আপনাদেরকে আমি ইয়েতে ওই গ্রুপের মধ্যে পোস্ট করে হোমওয়ার্ক দিব আর কি, মানে অ্যাসাইনমেন্ট দিব, যেগুলো যেগুলো করাবো সেটার আকারে সেটা ওখানে তুলে দেওয়া হবে। হ্যাঁ, ওখানে কি কি আপনাদের হোমওয়ার্ক করতে হবে এটা গ্রুপে দিয়ে দেওয়া থাকবে, ওগুলো আপনারা প্র্যাকটিস করবেন, ওগুলো থেকে নেক্সট উইক থেকে শুরু হবে। মানে ফার্স্ট উইকটা আমরা একটু বেসিক নিয়ে আলোচনা করি সবগুলো, তারপরে থেকে শুরু হবে। ওকে, আচ্ছা, 3-এর ক গেল। তারপরে যেমন এখানে বলেছে যে
3-এর গ নাম্বারে বলেছে যে 6 কেজি 6% কত, 6 কেজি 6% কত, 6 কেজির 6% কত, তাহলে কত হবে 6 গুণন কেজির মানে কেজি এর 6%, পার্সেন্ট মানে পার্সেন্ট উঠে গেলে নিচে 100, তার মানে কি আসবে উপরে 36 নিচে 100, 36 নিচে 100, তার মানে 0.36। ক্লিয়ার? পার্সেন্টেজ মানেই নিচে 100 না? ওকে। নরিতা, নরিতা মানে আপনি কি গ্রুপে অ্যাড নাই? নুরিতা, নুরিতা না, নুরিতা গ্রুপে অ্যাড আছেন? ফোন দিয়েন, ফোন দিয়েন, ক্লাসটা শেষ হলে একটা ফোন দিয়েন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? ওকে। শাহজালাল, আরেকবার এগুলা সিলি কোশ্চেন করেন না, সিলি কোশ্চেন এগুলো নিজে প্র্যাকটিস করবেন। তার মানে গত দিনকার প্র্যাকটিস ঠিক মতো হয় নাই। আপনি প্র্যাকটিস না করে এই ধরনের কোশ্চেন করলে অন্যরা ক্ষতিগ্রস্ত হবে। 6 কেজির 6% কত? কেজির 6 কেজি এর 6 এর মানে ইন্টু 6%, পার্সেন্ট উঠে গেলে ইন্টু 1/100 দিয়ে গুণন। ঠিক আছে? মানে 6/100, 6 আর 6 গুণ করলে 36, এটা তো উপরে আছে, 36কে 100 দিয়ে ভাগ করলে 0.36। এটা না বুঝার কিচ্ছু নাই, এগুলো প্র্যাকটিস মানে একটা মানে গত দিনকার ক্লাস প্র্যাকটিস করলে এটা কিছুই না, এগুলো কিছুই না, এগুলো খুবই ইজি ইজি জিনিস। ওকে, তারপরে ঘ নাম্বার যদি বলি, যে বলছে যে 200 সেন্টিমিটারের 40% কত? 40% কত? 200 সেন্টিমিটার। এই যে আপনি একজন লিখছে আমার প্রশ্ন আছে, আপনি কে? আপনার রিনেম করেন, আপনার নাম দেখা যাচ্ছে না। 200 সেন্টিমিটারের 40% কত? 40 ভাগ 100 করেন, 00 কাটা 00 কাটা, 40 দুগুণে 80, 80 সেন্টিমিটার হবে অ্যান্সার। ঠিক আছে? 80 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার 200 সেন্টিমিটারের 40% হচ্ছে 80 সেন্টিমিটার। ওকে, ক্লিয়ার? এগুলো নিয়ে ভেজাল করে লাভ নাই। আর গতদিন আমি এই সম্পর্কে অঙ্ক করাই দিছি, আর এগুলো নিয়ে পেঁচাল পারবো না, কারণ এগুলো গতদিনকার পড়া ছিল। এখন আসে আজকের আমরা আরো নতুন নতুন পড়া পড়ি। সেটার এই যে 2 পয়েন্ট, আমরা যে চ্যাপ্টারটা আমি যে আপনাদেরকে বললাম যে 2.2 এর এদের অঙ্ক, এগুলো আসলে লিখিত অঙ্ক আছে। লিখিত অঙ্কের মধ্যে, আচ্ছা, লিখিত অঙ্কের মধ্যে 8 মানে 4 নাম্বার থেকে যদি আমি বলি, 4-এর ক নাম্বার প্রশ্নটা হচ্ছে যে 20 টাকা 80 টাকার শতকরা কত? 80 টাকার শতকরা কত? আচ্ছা, গতদিন আমি কি বলছিলাম না যে এই ধরনের অঙ্ক কিভাবে করতে হয়? এই ধরনের অঙ্ক কিভাবে করতে হয় আপনি আমাকে বলেন। এই 20 টাকাটা এটা কি বক্স নাকি গোল্লা? এই 20 টাকাটা গোল্লা নাকি বক্স? আপনাদের মনে আছে এটা কি গোল্লা নাকি বক্স? এটা হচ্ছে গোল্লা, এটা হচ্ছে গোল্লা, কারণ 20 টাকা 80 টাকার শতকরা কত 20 টাকা, কারণ 20 টাকাটা কিন্তু গোল্লা, আর এটা হচ্ছে আপনার বক্স, আর শতকরা কত এটা হচ্ছে বক্স। তার মানে আমি আপনাদেরকে বলছিলাম যখন আপনাকে এই বক্সের মান বের করতে বলবে, তখন গোল্লার যে মানটা থাকবে, গোল্লা থাকবে উপরে আর আরেকটা বক্স থাকবে নিচে, ইনটু আপনি যদি 100 করে দেন তাহলে আপনার অ্যান্সার বের হয়ে যাবে। তাহলে জাস্ট আপনার এইভাবে করেই আপনি অ্যান্সার বের করে ফেলতে পারবেন, তাই না? মনে আছে আপনাদের? তার মানে কত হচ্ছে? 5 × 5 = 25, তার মানে 25%। তার মানে 20 টাকার 80 টাকা হচ্ছে 25%, 20 টাকা 80 টাকার হচ্ছে 25%, মানে 80 টাকার 25% হচ্ছে 20 টাকা। গত দিনকার গোল্লা এবং বক্স নিয়ে আমরা অ্যান্সার দিয়ে দিলাম, তাই না? গত দিনকার গোল্লা এবং বক্সের বিষয়টা ছিল, গোল্লা এবং বক্স এই বিষয়টা ছিল। ওকে, ঠিক আছে। এরপরে 4-এর খ, 4-এর খতে আছে যে 75 টাকা 120 টাকার শতকরা কত? 20 টাকার শতকরা কত? 75 টাকা, হ্যাঁ, অনেকেই সঠিক আনসার। প্লিজ ফার্স্ট ক্লাস, আই ডিড নট, প্লিজ সেন্ড মি দ্য ফার্স্ট ক্লাস। মাহমুদুল হাসান, আপনাকে কেন এই যে মানে যারা ফেসবুক পেজে মানে ফেসবুক গ্রুপে যারা আছেন, আরে ফেসবুক গ্রুপে তো ওটা পোস্টই করা দেওয়া আছে, আপনাকে কেন
মানে সেন্ড করতে হবে। ফেসবুক গ্রুপে আপনি দেখেন, গ্রুপের মধ্যেই তো পোস্ট করে দেওয়া থাকবে। হ্যাঁ, 75 টাকা। এই যে দেখেন, এইখানে কথাটা যদি বুঝেন যে 120 টাকার শতকরা কত, 75 টাকা, তার মানে কি 120 টাকার এত পার্সেন্ট ইকুয়াল এত, তার মানে 120 টাকার ড্যাশ পার্সেন্ট সমান সমান 75 টাকা। তা আমি বলছি ডান পাশে যেটা থাকে সেটা হচ্ছে মানে গোল্লা, আর এখানে এটাও হচ্ছে বক্স, কতটা হচ্ছে বক্স, তার মানে দুইটা আছে বক্স। তার মানে আপনাকে এখন জাস্ট অ্যান্সার বের করতে হবে কি, যে এই বক্সের মানটা যখন বের করতে হবে, তার মানে গোল্লাটা থাকবে উপরে, নিচে থাকবে হচ্ছে আরেকটা বক্স ইন্টু হচ্ছে 100%। এটা এটা করে দিলে আপনার অ্যান্সার চলে আসবে। তাহলে একটা শূন্য কাটা, আর তার মানে 3 দিয়ে যদি 4 দিয়ে যদি কাটেন, বা 3 দিয়ে কাটা যায়, 3 দিয়ে কাটলে নিচে 4 থাকে, উপরে আসে 25, এখানে 2, এখানে হচ্ছে 5, তার মানে 5 25 125 না, 125/2 এত পার্সেন্ট, 125/2 মানে 62.5%। ওকে, ক্লিয়ার ভাইয়া? সবাই ক্লিয়ার না? কোনো কাহিনী নাই, সবাই ক্লিয়ার? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। বাঁধন কুমার, আমার মেসেজ কি পড়ছেন না? পড়ছি পড়ছি পড়ছি, আপনার মেসেজ পড়ছি, কোনো সমস্যা নাই, সবার মেসেজ পড়ছি। কিন্তু অঙ্ক করব নাকি আপনাদের মেসেজ পড়বো? আপনারা কি মনে করেন যে আপনাদের মেসেজ গুলো এক এক করে পড়বো? ওই যে বিভিন্ন ভাইদের যেমন থাকে, খালি মেসেজই পড়ে যাব? খালি মেসেজই করবো নাকি আপনাদের কিছু অঙ্ক করবো? বলেন আমারে। ঠিক আছে, 2 নঙ্গের 2টি কি উত্তর দিতে হবে? 2 নঙ্গে কি 2টি উত্তর দিতে হবে? 2 নঙ্গে 2টি উত্তর দিতে হবে মানে? নাম স্ক্রিনের শোনার জন্য হ্যাঁ, ওকে, ঠিক আছে। দেখি কি কোশ্চেন উনি করছে, আমি বুঝি নাই যদিও, একটু জিজ্ঞেস করি। আচ্ছা, ওই যে কে জানি কোশ্চেন করছিলেন আপনি, ওই যে 2টি উত্তর দিতে হবে না কে জানি, আপনি আনমিউট করে কোশ্চেনটা করেন, আনমিউট করে কোশ্চেনটা করেন। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। সালাম। হ্যাঁ, এখানে তো 2 নম্বরে সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ দুই দুই ভাবে প্রকাশ করতে বলছে। এখন এটা কি দুই হ্যাঁ, ভাবেই দেখাইতে হবে না ওই একটা ভগ্নাংশই হবে? দুইটা ভাবেই সাধারণ দেখাইতে হবে, ভগ্নাংশ এবং দুইটাই। দশমিক ভগ্নাংশে প্রকাশ করবেন, মনে করেন আপনাকে ওই ইয়েতে আপনাকে যদি আমি বলি 20% সমান কত, তাহলে 20% সমান কত হবে? যে 20/100, 20/100 মানে কি 1/5, 1/5 মানে দশমিকের কত, এটা সাধারণ ভগ্নাংশে প্রমাণ হলো। আবার দশমিকের কত, দশমিক দিয়ে যদি করেন, তাহলে দশমিক দিলে এখানে একটা শূন্য, তার মানে দশমিক হচ্ছে 2, তাহলে 0.2, এটা লিখলেন। এটা একটা অ্যান্সার, এখানে এটা একটা উত্তর অ্যান্সার, উত্তর উত্তর দুইটা দুটাই আছে। হবে। হ্যাঁ হ্যাঁ, এটাও অ্যান্সার, এটাও অ্যান্সার। যাই হোক, আপনাদের তো হ্যাঁ, এটা দরকার নাই, 6 এর অঙ্ক তো আর আমি করাচ্ছি না, করাচ্ছি আপনার জবের অঙ্ক। এখানে 6 এর অঙ্কের সাথে যেটা মিল আছে সেটা ধরে করাচ্ছি, ওইখানে তো আর আপনার অ্যান্সার দুইটা আপনার দিতে হচ্ছে না। ঠিক আছে, যদি আসবে হয় দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, না হলে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো, এগুলো নর্মাল কোশ্চেন করে, মানে এটা তো বুঝেনি, এটা না বোঝার কিছু নাই। ওকে, আসেন 5 নম্বর অঙ্ক কি আছে। 5 নম্বর অঙ্কে দেয়া আছে, সবাই কোশ্চেনটা খেয়াল করেন। 5 নম্বর অঙ্কে দেওয়া আছে একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 500 জন। এর এর মধ্যে ছাত্রীর সংখ্যা 40%, ছাত্রীর সংখ্যা 40% হলে ওই স্কুলের ছাত্র সংখ্যা কত? ওই স্কুলের ছাত্র সংখ্যা কত? মানে আমি একটা জিনিস অবাক হচ্ছি, মানে আপনাদেরকে করাচ্ছি, মানে যারা যারা এই যে এই কোশ্চেন গুলা করতেছে, যে একজন লিখছে পাস ফেল কখন করাবেন, আরেকজন লিখছে মানে ভেন চিত্রের অঙ্ক কখন করাবেন। হ্যাঁ, মানে এই ধরনের কোশ্চেন করার মানেটা কি আমি বুঝি নাই।
মানে এগুলো কোশ্চেন করার কোনো মানে নেই। আপনার যদি দরকার হয় শুধু মানে পাস ফেল আর বাকিগুলো যদি পারেন তাহলে স্কিপ করেন। আপনি স্কিপ করেন, ভিডিও অফ করে দিয়ে স্কিপ করেন, দেখবেন এক সময় পাস ফেলও আসবে, আর যার ভেনচিত্র দরকার ভেনচিত্রও আসবে। অযথায় এখানে তো সবাইকে শিখাইতে হবে, সবাইকে সব জিনিসগুলো এক এক করে শিখতে হবে। হ্যাঁ, এক এক করে ওই হঠাৎ করে এরকম করে কোশ্চেন করার মানে নাই, সিরিয়ালি করতে হবে। মানে খুব অবাক হচ্ছে যে নিজেরটা শুধু আমি খালি পারি না, পাস ফেল, সেগুলোকে পাস ফেল করাবো খালি, বাকিদের কি? অনেকে পাস ফেল পারে, তাহলে পাস ফেল করাবো না? এটা কি কি হলো? এটা কি কোনো কথা হলো? ওকে, দেখেন, একটা একটা স্কুলে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 500 জন। একটা স্কুলে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 500 জন। তো 500 জন যদি শিক্ষার্থী হয়, 500 জন যদি শিক্ষার্থী হয়, তাহলে আপনাকে যদি আমি বলি তার 40% হচ্ছে ছাত্রীর সংখ্যা, তাহলে বলেন তো কত পার্সেন্ট ছাত্র আছে? 40% যদি ছাত্রী হয়, অতএব ছাত্র ছাত্র কত পার্সেন্ট আছে? একটু বলেন, ছাত্র কত পার্সেন্ট আছে? 100 মাইনাস 40%, মানে দুইটা মিলে মানে আলটিমেটলি কত পার্সেন্ট? 60%, তাই না? 60% ছাত্র আছে, 60%। ওকে, 60% ছাত্র আছে, 60%। ওকে, ঠিক আছে, ছাত্রের সংখ্যা হচ্ছে 60%। ওকে, আচ্ছা, আপনাদের আপনাদের এখন কমেন্ট করতে হবে না, আমি কমেন্টটা একটু অফ করে দিই কিছুক্ষণের জন্য, আমি আবার কমেন্ট করার সুযোগ করে দেবো। নোট পার্টিসিপেন্ট। ওকে, ছাত্রের সংখ্যা হচ্ছে 60%। 60% আছে 500 জনের মধ্যে। আমাদের স্টুডেন্ট হচ্ছে 500 জন। 500 জনের মধ্যে 60% ছাত্র। তাহলে ছাত্র সংখ্যা কত? অতএব ছাত্রের সংখ্যা কত হবে? ছাত্র ইকুয়াল হবে 500 জনের 500 এর 60%, 60% হবে ছাত্র। তাহলে 500 জনের 60% মানে কত? 500 জনের 60% মানে 500 গুণন 60/100, তার মানে 0 0 কাটা, তার মানে 5 6 30, তারপরে 300 জন, তার মানে 300 জন হচ্ছে ছাত্র। ক্লিয়ার? আপনাদের চ্যাট করার দরকার নেই, আমি চ্যাট বক্স একটু অফ করে দিছি কিছুক্ষণের জন্য, আবার অন করে দিব, সমস্যা নেই। এখন লেখার কিছু দরকার নাই, এটা না বুঝার তেমন কিছুই নাই। যখনই আমার কোশ্চেন করার দরকার হবে তখন আমি কোশ্চেনটা নিব। আবার বলি যে একটা স্কুলে মোট ছাত্র সংখ্যা কত? 500 জন। 500 জন, তাহলে 500 জন যদি ছাত্র হয়, তাহলে এদের মধ্যে ছাত্রছাত্রী আছে, মানে ছাত্রীর সংখ্যা হচ্ছে 40%। তাহলে ছাত্র কত? ছাত্র কত আছে? তাহলে ছাত্র আছে 60%। হ্যাঁ, ছাত্র আছে 60%। তাহলে আমাদের মোট ছাত্র মানে এই যে মোট যে শিক্ষার্থী আছে তার 60%, এটা মোট ছাত্রের 60% মানে হচ্ছে 300 জন। আচ্ছা, এই অঙ্কটা আরো একভাবে করা যায়, আপনাদেরকে দেখাই আরেকভাবে করা যায়। এটা একটা নিয়ম, এটা একটা যেমন নিয়ম, এটার আরো একটা নিয়মে আমি করাতে পারি। হ্যাঁ, এটা আরো একটা নিয়মে করানো যেতে পারে। দেখেন, মানে আমার কথা হচ্ছে কোনটা সহজ কোনটা কঠিন এটাও বলার প্রয়োজন নাই, সব নিয়ম জানলে সুবিধা হবে আপনাদের বেসিক আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, সব নিয়ম জানলে বেসিকটা ক্লিয়ার হবে। কোশ্চেন থাকলে আমি একটু পরে আমি কোশ্চেন নিচ্ছি। দেখেন, সব নিয়ম যদি জানেন, দেখেন ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 40%। ছাত্রছাত্রীর সংখ্যা কত পার্সেন্ট? সরি, ছাত্রীর সংখ্যা কত পার্সেন্ট? 40%। তার মানে ছাত্রের সংখ্যা কত হবে? ছাত্রের সংখ্যা হবে মানে ছাত্রের সংখ্যা কত পার্সেন্ট? 100 মাইনাস, কারণ মোট পার্সেন্টেজ হচ্ছে 100%। সবসময় আমাদের মোট পার্সেন্ট হচ্ছে 100%, তার মানে ছাত্রের পার্সেন্টেজ হচ্ছে 60%। আচ্ছা, মোট শিক্ষার্থী কত পার্সেন্ট ছিল? মোট শিক্ষার্থী আমি ধরে নিছি 100%, না? তাহলে এইটা এইভাবে করেও করা যায় যে আমি এরকম করে করতে পারি। খেয়াল করেন, সেটা হচ্ছে এই 500 জন যে আছে, এই 500 জনটা কি মোট শিক্ষার্থী না? আপনারা এখন, আমি কমেন্টটা আবার ওপেন করে দিচ্ছি আপনাদেরকে, আপনারা আমাকে একটু জানান কমেন্ট করে যে এখন আপনারা আমাকে জানাবেন যে এই যে 500 জন যে আছে মোট শিক্ষার্থী, এটা কত পার্সেন্ট ইকুয়াল টু 500 আমি লিখতে পারি? আপনারা একটু বলেন তো, কত পার্সেন্ট সমান 500 লিখতে পারি আমরা? একটু নিজে থেকে বলেন, আমাকে একটু বলেন সবাই, কত পার্সেন্ট মানে 500 আমি বলতে পারি? কত পার্সেন্ট? কত পার্সেন্ট মানে 500 আমি বলতে পারি? সবাই বলেন। ভেরি গুড। 100% মানে 500 বলতে পারি। 100%, ভেরি গুড, সবাই পারছে, সবাই পারছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ হয়েছে, সবাই অ্যান্সার দিয়েছেন। এখন আবার আমি অফ করে দিচ্ছি চ্যাট বক্স। ওকে, ওকে, ঠিক আছে। অযথা চ্যাট করে সবাই, মানে এই কারণে চ্যাট বক্স মাঝে মাঝে অফ থাকা ভালো। আচ্ছা, আমি তার মানে বলতে পারি 100%-এর মান হচ্ছে 500। 100%-এর মান হচ্ছে 500। তাহলে 1%-এর মান কত হচ্ছে? 500/100,
মানে 500/100 মানে 5। আর আমার যদি 60% লাগে, 60% হচ্ছে ছাত্রের মান, তাহলে 5 × 60 মানে হচ্ছে 300। বুঝছেন কি বুঝেন নাই? আপনারা একটু এইবার আবার কমেন্ট করেন যে এই নিয়মটাও বুঝলেন কিনা। এইবার আপনারা আবার একবার কমেন্ট করেন যে সবাই ক্লিয়ার কিনা। এটা ছাত্রের সংখ্যা যেহেতু 60%, ছাত্রের সংখ্যা যেহেতু 60%, তার মানে এটা এইভাবে করেও করা যেতে পারে। আপনাদের লাভ ক্ষতির অঙ্ক, ওই যে এত পার্সেন্ট লাভ হয়, 5% দামে বেশি দামে বৃদ্ধি করলে এত টাকা, আমি কিন্তু এই পার্সেন্টেজ দিয়েই আমি আপনাদেরকে করিয়েছি। হ্যাঁ, আপনাদেরকে ওই যে ভিডিওতে দিয়েছিলাম, এগুলো আমি করাবো আর কি, মানে করিয়েছি বলতে করাবো সামনে। তো এই জিনিসগুলো যদি বুঝতে পারেন তাহলে ওই অঙ্কগুলো, লাভ ক্ষতির অঙ্কগুলো আরো খুবই তাড়াতাড়ি হবে, খুবই ইজিলি করতে পারবেন আপনারা। আচ্ছা, ওকে। হায় রে জান্নাত, মানে মোট ছাত্রছাত্রীকে 100% আমি যেহেতু ধরছি, আর প্রশ্নের মধ্যে দেওয়া আছে মোট শিক্ষার্থী 500 জন, তাহলে 100% আর মানে 500, এই দুটা কিন্তু একই জিনিস না। মোট শিক্ষার্থী 100% আমি ধরে নিছি, তার মধ্যে 40% হচ্ছে আপনার কি ছাত্রী, আর 60% হচ্ছে ছাত্র। তাহলে এই 500 মানে কি? 500 মানে 100% না, কারণ মোট শিক্ষার্থী 100%, আর 500 ছিল মোট শিক্ষার্থী, তারপর 100% আর 500 একই জিনিস। আর 60% যেহেতু ছাত্র, তাহলে 60% এর মানটা বের করলেই আপনার অ্যান্সার হবে। এইটুক এইটা জিনিস বুঝতে হবে, এটা কোনো মানে কঠিন কিছু না। আগেরটা সুবিধা হলো, এখনকারটা সুবিধা হলো, যাই বলেন, আমি তো বলছি কোনটা সুবিধা কোনটা অসুবিধা এগুলো বলার প্রয়োজন নাই, কারণ দুটাই আপনাকে শিখতে হবে। কেন শিখতে হবে? বেসিক ক্লিয়ার করার জন্য। এগুলো বলার কোনো প্রয়োজন নাই যে আগেরটা সুবিধা এখনকারটা অসুবিধা। আগেরটা এগুলো অসুবিধা হইলে সামনে আবার অঙ্ক আছে, এগুলাতে প্রবলেমে পড়ে যাবেন, এটা অসুবিধা হওয়ার কিছু নাই। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আমরা শুরু করি আরেকটা। এরপরে আছে 6 নাম্বার অঙ্ক। 6 নাম্বার অঙ্ক বলছে যে ডেভিড ডেভিড কোন পরীক্ষায় 900 নম্বরের মধ্যে 600 নম্বর পেয়েছে। ডেভিড 900 এর মধ্যে 600 পেয়েছে, 900 এর মধ্যে 600 পেয়েছে। সে শতকরা কত নাম্বার পেয়েছে? শতকরা কত পেয়েছে? তাহলে কত পেল, কত পেয়েছে? এটা সহজ উপায় হচ্ছে যে কত, মানে আমি যার পার্সেন্টেজ বের করতেছি, যে শতকরা কত পেয়েছে, তাহলে শতকরা যার পার্সেন্টেজ আমি বের করব, তার মানটা হবে উপরে এবং মোট মানটা হবে নিচে, ইন্টু 100% করে দিলে আপনার অ্যান্সার চলে আসবে। এটা হচ্ছে আপনাদের সিস্টেম। তো এটা একেবারে রিটেনেও করা যাবে না তা না, রিটেনেও করতে পারেন। আর যদি আপনি 6 এর স্টুডেন্টকে পড়ান তাহলে বলবেন 900 এর মধ্যে পেয়েছে 600, একের মধ্যে কত এবং 100 এর মধ্যে কত, তাহলে 600 ইন্টু 100 ভাগ 900। ঠিক আছে, আপনাদের চাকরির পরীক্ষায় এরকম করে শর্টে করে দিলে কোনো প্রবলেম নেই, শর্টে করে দিতে পারেন যে 3 দুগুণে 6, 3 তিরিকা 9, তার মানে 200/3, তার মানে 200 কে 3 দিয়ে ভাগ করলে তোমার আপনার 66 পয়েন্ট সামথিং আসবে আর কি। 200, 6, 3 6 18, 2 0 6, হ্যাঁ, 66.3/2 বা সামথিং আসবে, মানে 6%। ওকে, 6-7 করে দেওয়া উচিত। ওকে, বা 200/3%, যাই বলেন না কেন, এটাই আপনাদের অ্যান্সার। তো যেভাবে করেই অ্যান্সার দেন কোনো সমস্যা নাই, যেভাবে করেই অ্যান্সার দেন কোনো প্রবলেম হবে না। আপনি বলতে পারেন যে 900 এর মধ্যে পাইছে 600, একের মধ্যে কত, 100 এর মধ্যে কত। এটা হচ্ছে বাচ্চাদের অঙ্ক। হ্যাঁ, এরকম বাচ্চা ভাবে করে অঙ্ক করবেন না। আপনাদের যদি রিটেনে পরীক্ষায় আসে, দয়া করে আপনারা একটা জিনিস মনে রাখবেন, রিটেনে আপনাদের কিন্তু প্রাইমারি স্কুলের বা হাই স্কুলের টিচাররা খাতা কাটবে না, এরা পিএসসি টিচার বা পিএসসির যেই স্যাররা এরা খাতা কাটবে, বা আপনার মানে বড় বড় জায়গাকার মানে টিচাররা খাতা কাটবে। সেই জন্য এই ধরনের জিনিস চিন্তা করেন না যে আপনার লাইন গ্যাপ দেওয়া যাবে না, অবশ্যই লাইন গ্যাপ দিতে হবে। যারা ভালো করে তারা লাইন গ্যাপ দিয়ে পরীক্ষায় করে, যারা লাইন গ্যাপ দেয় না তারাই পরীক্ষায় খারাপ করে। তাহলে শতকরা কত পেয়েছে, শতকরা কত পেয়েছে, তাহলে শতকরা কত পেয়েছে, শতকরা কত, তাহলে শতকরা কত, শতকরা পেয়েছে হচ্ছে 900 এর মধ্যে, মানে মোট হচ্ছে 900, মোটটা থাকে নিচে আর উপরে থাকে হচ্ছে 600। কেন? কারণ যার শতকরা বের করতেছি সেটা থাকবে উপরে, ইন্টু 100% করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, 0 0 কেটে দিলে আপনাদের চলে আসতেছে, কাটাকাটি করলে 3 দুগুণে 6, 3 তিরিকা 9, মানে কত জানি আসছিল, 200/3%। ওকে, ক্লিয়ার, সবাই ক্লিয়ার না? গোল্লার নিয়ম তো নাই,
লিখিত শর্টকাট উত্তর লিখলে কোনো সমস্যা নেই। না, শর্টকাট উত্তর মানে কি? শর্টকাট উত্তর মানে এইটা তো আর শর্টকাট না, এটা বেসিক, যে এত এর মধ্যে এত পাওয়া ইনটু 100%, এটা কিন্তু বেসিক। আর শর্টকাট যদি আমাদের মাঝে মাঝে শর্টকাট থাকে না, একবারে উত্তর আমি লিখে ফেলতেছি, ওইটা নয়, ওইটা করা যাবে না, মানে লিখিততে ওইটা করা যাবে না। কিন্তু এগুলো শর্টকাট না, এগুলোই বেসিক। এগুলো যদি আপনি যে কাউকে করতে দেন, যারা বড়রা, মানে বড়দেরকে, যারা আসলে মানে ভার্সিটি লেভেলে আছে বা যারা খাতা কাটবে, ওদেরকেও অঙ্ক করতে দিলে ওরা এইভাবে করেই পার্সেন্টেজ বের করবে। এটা কোনো শর্টকাট না যে এইটা বাই এটা। ওকে, ঠিক আছে, 6 নাম্বার গেল। এবার আসেন 7 নাম্বার, 8 নাম্বার। আচ্ছা, এগুলো তো সবগুলো একই অঙ্ক। এরপরে আমি করাবো হচ্ছে, এবার আমি করাবো হচ্ছে আপনার 10 নাম্বার অঙ্ক। 10 নাম্বার অঙ্কে কি বলছে? 10 নাম্বার অঙ্কে বলেছে একটি শ্রেণীতে 200 জন শিক্ষার্থীর, এটা 11 নাম্বার, আসলে সরি 11 নাম্বার। 200 জন শিক্ষার্থীর 5% অনুপস্থিত ছিল। 5% অনুপস্থিত ছিল। 5% অনুপস্থিত ছিল। 5% ছিল অনুপস্থিত। তাহলে শিক্ষার্থী কতজন উপস্থিত ছিল? আপনারা অ্যান্সার দেন। শিক্ষার্থী কতজন উপস্থিত ছিল? একটু অ্যান্সার দেন, এটা তো সহজ। কতজন উপস্থিত ছিল? আচ্ছা, আপনাদের চ্যাট বক্স আমি খুলে দিলে আপনারা এমনি এমনি চ্যাট করেন না, হ্যাঁ? চ্যাট বক্স খুলেই দিছি এখন। কতজন উপস্থিত ছিল? আচ্ছা, এই অঙ্ক কত নিয়মে করা যায়? কত নিয়মে করা যায় বলেন তো? কত নিয়মে করা যায়? একটা করা যায়, 5% অনুপস্থিত মানে কি? যে 100 জনে 5 জন অনুপস্থিত ছিল, তাহলে একজনে কতজন এবং 200 জনে কতজন? তা 200 জনে কতজন? 100 জনে যদি 5 জন হয়, 200 জনে অবশ্যই 10 জন অনুপস্থিত ছিল। 200 জনে বের করে ফেললাম 10 জন। তাহলে 200 জনে যদি 10 জন অনুপস্থিত থাকে, তাহলে উপস্থিত কয়জন? 200 থেকে 10 বাদ দিলে 190 আনসার হবে, তাই না? এটা একটা কমন সেন্স, মানে একেবারে এই কমন সেন্স গুলো খাটাতে পারেন। আচ্ছা, আর যদি আপনি বলেন যে না, আমার কমন সেন্স নাই, কিসের কমন সেন্স? কমন সেন্সের জিনিস আমার নাই, আমরা আলাদা নিয়মে করব, যে একবারে কমন সেন্স বিহীন ভাবে করে কিভাবে করে অ্যান্সার মিলাইতে পারি, এটারও একটু শিখাই দেন। হ্যাঁ, প্রেজেন্ট ছিল 190, যে এটা কমন সেন্স বাদ দিয়ে আমরা কিভাবে অ্যান্সার করব সেটা আমাকে শিখাই দেন। করা যেতে পারে। কমন সেন্স যদি নাও থাকে, তাহলে আমরা বলতে পারি যে 5% যদি অনুপস্থিত থাকে, তাহলে উপস্থিত আছে কত পার্সেন্ট? উপস্থিত কত? উপস্থিত আছে 100% থেকে আমি যদি 5% বিয়োগ দিয়ে দিই, তাহলে হবে 95% আছে উপস্থিত। 95% উপস্থিত। এই 95%-এর যে উপস্থিত আছে, তাহলে আপনি কি বলতে পারেন? এই যে 200 এর 75%, 95% উপস্থিত, তাহলে উপস্থিত হচ্ছে উপস্থিত শিক্ষার্থী কত? যে 200 এর 95%। তাহলে 200 এর 95% মানে কত? 200 এর মানে গুণন 95% মানে 95/100। 00 কাটা 00 কাটা 95 কে দ্বিগুণ করলে 190 প্রেজেন্ট। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এভাবেও চিন্তা করতে পারেন, যেভাবে ইচ্ছা সেভাবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আমরা মানে সাড়ে 10টা থেকে 11:30 পর্যন্ত আমরা একেবারে নর্মাল, আমরা মানে শতকরা করলাম না? শতকরা করলাম। 10:30 থেকে 11:30 পর্যন্ত শতকরা করলাম নর্মালি, একেবারে নর্মাল টাইপের যেগুলো শতকরা আমাদের পরীক্ষায় আসে। এখন পর্যন্ত আমাদের শতকরার কি কি জিনিস বাকি আছে? শতকরার মধ্যে যদি আমি বলি, মানে আরো কিন্তু চলবে, এখনো কিন্তু চলতেছে, ক্লাস চলতে থাকবে। শতকরার মধ্যে কি কি পার্ট বাকি আছে? আমি যদি শতকরার মধ্যের পার্ট গুলা মানে আমি যদি একটু হিসাব করি, তাহলে প্রথম কথা হচ্ছে যে শতকরার আমাদের 1 নাম্বার কথা হচ্ছে শতকরা লাভ ক্ষতি বলে একটা কথা আছে। মানে শতকরা পার্সেন্টেজ দিয়ে আপনার লাভ ক্ষতি বলে একটা জিনিস আছে, লাভ ক্ষতি, এটাও শতকরার মধ্যে অন্তর্ভুক্ত। আরেকটা আছে পাস ফেল, এটাও শতকরার অন্তর্ভুক্ত। আরেকটা আছে হচ্ছে আপনার ভেনচিত্র, শতকরার অঙ্কের ভেনচিত্র,
যদিও এই পাশ ফেল এবং ভেন চিত্রটা এটা একই পার্টের মধ্যেই পড়বে। শতকরা এবং পাশ ফেলটা দুটাই একই ইয়ার মধ্যেই পড়বে। তাহলে আপনারা এই জিনিসটা করতে পারবেন, সমস্যা নাই। তো আজকে আমি এই পার্টের সাথে আমরা লাভ ক্ষতি, এই যে লাভ ক্ষতির যে শতকরার যে পোর্শনটা, এটা আমরা আজকে শুরু করে দিব। ঠিক আছে? লাভ ক্ষতি এখানে কিন্তু আরো অনেক কিছু আছে, যেমন যেমন জমি জমা নিয়ে আছে, অনেক কিছু বিষয় আছে। হ্যাঁ, ওগুলো আমরা পরিমিতিতে পড়বো, সেটা এখানে পার্সেন্টেজে আনবো না। আবার দেখে যাও, যদি আবার অনেক কিছু জিনিসগুলো আছে, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে পড়াশোনা করব, সমস্যা নেই। আর সুদ কষা তো আছে, সুদ কষা তো আলাদা হয়ে পড়বে। আমার যে রুটিনটা দেওয়া আছে, আপনারা কি দেখছেন যে কি কি পার্ট গুলো দেওয়া আছে, কি কি ভাবে দেওয়া আছে, এটা কি আপনারা দেখেছেন? প্রথমে দেওয়া ছিল শতকরা, শতকরার পরে দেওয়া আছে লাভ ক্ষতি, লাভ ক্ষতির পরে দেওয়া আছে সুদ কষা। এগুলো কি আপনারা দেখেছেন? এই সিস্টেমটা দেখেছেন, যে এই সিস্টেমটা? তো এগুলো সবগুলোই কিন্তু আলটিমেটলি শতকরার মধ্যেই আছে। আমি এগুলোকে মিক্সড করে পড়াবো, মিক্সড করে আপনাদেরকে পড়াবো। তো আজকে এখন আমরা যে জিনিসটা শুরু করব সেটা হচ্ছে যে এই লাভ ক্ষতির বেসিক পার্টটা আমরা শুরু করব, বেসিক পার্ট। হ্যাঁ, শুরু করে দেব। তো আপনারা যেহেতু লাভ ক্ষতির বেসিক পার্টটা শুরু করার জন্য আপনারা যদি রেডি হয়ে থাকেন, আপনারা একটু কাইন্ডলি সবাই রেডি কথাটা লিখে দেন। আমি রেডি কথাটা লিখলে আমরা শুরু করে দেব, মানে লাভ ক্ষতির যে বেসিক পার্ট এটা যে শুরু করবো, যেহেতু শতকরা নিয়ে। আপনারা সবাই যদি রেডি হয়ে থাকেন। ওকে, ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে। মিশ্রণের অঙ্ক অনুপাতের সময় পড়াবো, এখন আর কোশ্চেন করেন না, এখন পরে পড়াশোনার মধ্যে থাকেন। হ্যাঁ, ওকে। তো আমরা লাভ ক্ষতির ক্ষেত্রে আমরা প্রথমত যেটা জিনিস বলবো, লাভ ক্ষতি যখন আমরা করি, দুটা জিনিস আমরা চিন্তা করি। একটা থাকে হচ্ছে ক্রয় মূল্য, আরেকটা থাকে হচ্ছে বিক্রয় মূল্য। থাকে না? ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য থাকে। আপনাদেরকে আবার ইয়ে করে দেই, চ্যাট বক্স অফ করে দেই। হ্যাঁ, একটা থাকে ক্রয় মূল্য, আরেকটা থাকে বিক্রয় মূল্য। ঠিক আছে? একটা থাকে ক্রয় মূল্য, একটা থাকে বিক্রয় মূল্য, এবং একটা থাকে আমাদের হচ্ছে লাভ, এবং আরেকটা থাকে হচ্ছে ক্ষতি। লাভ আর ক্ষতি এই জিনিসটা থাকে। আচ্ছা, এই ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য আপনি যখন ফিল করবেন, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের কথা যদি আমরা বলি, তো প্রথম যে জিনিসটা আপনাকে যখন আমার লাভের কথা বলবো বা ক্ষতির কথা বলবো, তখন জিনিসটা আপনি যে ফিলিংসটা আনবেন, যে ফিলিংসটা আপনি যখন আনবেন, সেই ফিলিংসটা হচ্ছে যে লাভ আর ক্ষতি, এটা কার লাভ কার ক্ষতি, এটা আগে বুঝতে হবে। আমি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের নিয়ে যখন আমি চিন্তা করব, একটা জিনিস মনে রাখবেন, যে যেই পণ্যটা এত টাকায় ক্রয় করে এত টাকায় বিক্রয় করা হয়েছে, মানে এরকম যে বিষয়টা আছে, একই জন ক্রয় করছে এবং একই জন বিক্রয় করছে, এটা আপনার আগে মাথায় থাকতে হবে। কিরকম? আমি যদি বলি, একটা কলম মনে করেন 15 টাকায় ক্রয় করে 15 টাকায় ক্রয় করে 20 টাকায় বিক্রয় করা হয়েছে, 20 টাকায় বিক্রি করা হয়েছে। তাহলে বিষয়টা বুঝতে হবে যে যেই 15 টাকায় ক্রয় করছিল, সেই 20 টাকায় বিক্রয় করছে। সেটা সে যদি দোকানদার হয়ে থাকে, তাহলে দোকানদারটা 15 টাকা দিয়ে কিনছিল, কার কাছে কিনছিল এটা ফ্যাক্টর না। এখানে বুঝতে হবে এই ক্রয় করে আর বিক্রয় করে যে কথাটা থাকে, এই দুটা একই ব্যক্তি, এই দুটা একই ব্যক্তি, মানে যেই ক্রয় করেছে সেই বিক্রয় করেছে, এটা কিন্তু মাথায় থাকতে হবে। এই কথাটা মাথায় না থাকলে আপনাকে কিন্তু এইখানে কিন্তু আপনি ভুল হয়ে যাবে। সেটাকে আপনি দোকানদার, আপনি বিক্রেতা বলতে পারেন, দোকানদার বলতে পারেন, যাই বলেন না কেন, এইটা মাথায় রাখতে হবে ওই ব্যক্তিটা একই ব্যক্তি। মনে করেন আপনাকেই আমি বললাম যে আপনি 5 টাকা মানে 5 টাকা দিয়ে একটা জিনিস ক্রয় করে 60 টাকা দিয়ে বিক্রি করছেন, তারপরে আপনি সেই ব্যক্তি যে 5 টাকা দিয়ে ক্রয়টা করছিলেন, 60 টাকা দিয়ে বিক্রি করছেন, মানে আপনারই লাভ হয়েছে। বিষয়টা হচ্ছে এরকম। তো এখন তাই যদি হয়, একটা ব্যক্তির কথাই যদি আমি চিন্তা করি, তাহলে আমরা কি এটা বলতে পারি না যে যদি আমি ক্রয় করি কম টাকা দিয়ে, মানে যত টাকা দিয়ে বিক্রয় করি, সেই বিক্রয় মূল্যটা যদি আমি বেশি হয়, যে বিক্রি করি যদি বেশি টাকা দিয়ে, আর ক্রয় মূল্যের চেয়ে যদি বিক্রয় মূল্যটা আমার যদি বেশি করি, মানে যত টাকা দিয়ে কিনছি তার চেয়ে বেশি দামে বিক্রি করছি, তাহলে আমার কি লাভ হবে? এটা কি আমরা বলতে পারি না? অবশ্যই বলতে পারি। আবার যদি ক্রয় মূল্য যত টাকা, তার চেয়ে বিক্রয় মূল্য যদি কম হয়, তাহলে বিক্রয় মূল্য যদি কম হয়,
তাহলে আমি ক্ষতি করছি এটা বলতে পারি। কথা কি বোঝা গেছে? মানে আমার যদি ক্রয় মূল্য যেটা আছে, ক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্য যদি বেশি হয়, ক্রয় মূল্য হচ্ছে যদি বিক্রয় মূল্য বেশি হয়, তাহলে আমরা কি লাভ করছি না? মনে করেন একটা জিনিস যত টাকা দিয়ে কিনছি তার চেয়ে বেশি দামে বিক্রি করছি, আমি দোকানদার, আমি কিনছিলাম 5 টাকা দিয়ে, বিক্রি করছি 10 টাকা দিয়ে, তাহলে কি আমি বেশি দামে বিক্রি করলাম, তাহলে আমার লাভ হয়েছে, প্রফিট হয়েছে। আর কিনছি যেই টাকা দিয়ে তার চেয়ে কম দামে বিক্রি করতে পারছি, তাহলে আমার ক্ষতি হয়েছে। কি কথা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এর সাথে আমি আরেকটা নাম উল্লেখ করে দেই। আরেকটা নাম হচ্ছে, আরেকটা এই যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য বাদেও আরেকটা মূল্য আছে, সেটার নাম হচ্ছে আপনার গায়ের মূল্য বা ধার্য, মানে গায়ের মূল্য যেটা দেওয়া থাকে, গায়ের দাম। একটা গায়ের দাম দেওয়া থাকে না? একটা গায়ের মূল্য দেওয়া থাকে না, যে গায়ের দাম দেওয়া থাকে, যে একটা গায়ের দাম। এই গায়ের দাম, এখন কথাগুলো ভালো করে শুনেন, আমাদের ক্রয় মূল্য আছে, বিক্রয় মূল্য আছে, আবার একটা গায়ের দামও থাকে। মানে গায়ে গায়ে যেই দামটা লেখা থাকে সেটাও আছে, লিখিত দাম। এটা গায়ের দাম বা লিখিত দাম। হ্যাঁ, লিখিত দামও বলতে পারেন, লিখিত মূল্য। আচ্ছা, মূল্য দিয়ে যেহেতু লিখতেছি, তাই এটার নাম বলতে পারি লিখিত মূল্য। লিখিত মূল্য আরেকটা থাকে। হ্যাঁ, আচ্ছা, দুইটা কথা খুব ভালো করে মনোযোগ দিয়ে লিখে রাখেন। হ্যাঁ, দুইটা কথা খুব ভালো করে মনে রাখেন। খুচরা মূল্য ওই একই জিনিস, বিক্রয় মূল্যটাই খুচরা মূল্য। খুব ভালো করে মনে রাখেন। দেখেন, খুব ভালো করে মনে রাখেন কি কি জিনিস। 1 নাম্বার কথা, সেটা হচ্ছে এই যে লাভ বা ক্ষতি, লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করে। লাভ ক্ষতি কিসের উপর নির্ভর করে? ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্যের উপর নির্ভর করে। এটা কিরকম? আমি এখানে যদি ক্রয় মূল্য লিখি, ক্রয় মূল্য, এবং এটার যে আমি লাভ বা ক্ষতিটা দিব, যে লাভ বা ক্ষতির যে পার্সেন্টেজ থাকবে, লাভ বা ক্ষতির পার্সেন্টেজ, এইখান থেকে আপনি বিক্রয় মূল্যটা পাবেন। ভাই, এগুলো কিন্তু বেসিক, পরবর্তীতে যায় ভেজাল করেন না। যেই বেসিক গুলো এগুলা শিখবেন না, তাহলে কিন্তু ভেজালে পড়ে যাবেন। ঠিক আছে? সেকেন্ড কথা, আমি যে একটু আগে যে আমরা বললাম যে লিখিত মূল্য কথা আছে না, লিখিত মূল্যের উপর কমিশন হয়। যখন আপনি কমিশনের অঙ্ক করবেন, তখন আপনার লিখিত মূল্যের উপর হবে। এবং লিখিত মূল্য যেটা থাকবে, এই যে এই লিখিত মূল্য থেকে আপনার কমিশনটা মাইনাস করে এটা বিক্রয় মূল্য হবে। মানে দুই ক্ষেত্রেই কিন্তু আপনার বিক্রয় মূল্য চলে যাচ্ছে। মানে আপনাদের মাথায় রাখতে হবে এই দুইটা জিনিস, লাভ ক্ষতি নির্ভর করে ক্রয় মূল্যের উপর, আর লিখিত মূল্যের উপর কমিশন হয়। লিখিত মূল্য যেটা আছে সেটার উপরে কমিশন হয়। লাভ বা ক্ষতি যদি থাকে, সেখানে ক্রয় মূল্যের উপর আপনার লাভ বা ক্ষতি দিতে হবে, এবং সেটা থেকে আপনি বিক্রয় মূল্য পাবেন। কিন্তু আপনি কমিশন আছে, সেটা ক্রয় মূল্যের উপর দিলে হবে না। সেটা কার উপরে হবে বলেন তো? লিখিত মূল্যের উপর। সবাই সবাই লেখেন, কার উপরে হবে? কার উপরে হবে? সবাই একটু বলেন, কার উপরে হবে? কমিশন কার উপরে হবে? সবাই লিখেন, কমিশন কার উপরে হবে? লিখিত মূল্যের উপর। কমিশনটা দিতে হবে লিখিত মূল্যের উপর। আরেকটা পার্ট হতে পারে এরকম, আরেকটা পার্ট হতে পারে যে আপনি এই ক্রয় মূল্য বিক্রয় মূল্যের মধ্যেই আপনি আসেন, কিন্তু এখানে 2-3টা পার্টও থাকতে পারে। যেমন 2-3টা পার্ট কেমন থাকতে পারে আপনি দেখেন। যেমন একজন থাকতে পারে হচ্ছে পাইকারি বিক্রেতা, একজন থাকতে পারে পাইকারি বিক্রেতা, একজন থাকতে পারে খুচরা বিক্রেতা, খুচরা বিক্রেতা, খুচরা বিক্রেতা, একজন হচ্ছে পাইকারি বিক্রেতা, আরেকটা হচ্ছে খুচরা বিক্রেতা, আর লাস্টে একজন থাকতে পারে ক্রেতা। থাকতে পারে এরকম এরকম জিনিস থাকতে পারে। আচ্ছা, এই অবস্থা থাকতে পারে। তো পাইকারি বিক্রেতা একটা নির্দিষ্ট পার্সেন্টেজ দিয়ে খুচরা বিক্রেতাকে বিক্রি করে। মানে পাইকারি বিক্রেতা তো ওই যে থেকে মানে একবারে যেই ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি থেকে পাইকারি বিক্রেতা আসলে এই জিনিস নেয়। তো পাইকারি বিক্রেতা যেই দামে ক্রয় করে, তার চেয়ে একটা পার্সেন্টেজ লাভ রেখে, মনে করেন সামথিং লাভ রেখে, সে খুচরা বিক্রেতাকে বিক্রয় করে। এবং খুচরা বিক্রেতাকে যেই দামে বিক্রি করে, এই খুচরা বিক্রেতার যে ক্রয় মূল্যটা হয়, সেই ক্রয় মূল্যটাই হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাই না? বুঝতে পারতেছেন তো? এই পাইকারি বিক্রেতার কিন্তু বিক্রয় মূল্য এইটাই।
মানে পাইকারি বিক্রেতা যেই দামে বিক্রি করে সেইটাই কিন্তু খুচরা বিক্রেতা সেই দামেই কিন্তু ক্রয় করে। ক্লিয়ার বিষয়টা, যে পাইকারি বিক্রেতা যেই দামে বিক্রি করে সেই দামেই কিন্তু খুচরা বিক্রেতা ক্রয় করে, সেই দামে খুচরা বিক্রেতা ক্রয় করে। আবার খুচরা বিক্রেতা একটা নির্দিষ্ট লাভে বিক্রেতা মানে যে ক্রেতা আছে তার কাছে একটা নির্দিষ্ট লাভে আসলে বিক্রয় করে, একটা নির্দিষ্ট লাভে যে বিক্রয়টা করতেছে, একটা নির্দিষ্ট লাভে, এই নির্দিষ্ট লাভে বিক্রয় করার পরে এই খুচরা বিক্রেতার যেটা বিক্রয় মূল্য হয়, এই খুচরা বিক্রেতার যেটা বিক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য যেটা হয় সেটা ক্রেতার ক্রয় মূল্য হয়, তাই না? সেটা ক্রেতার কি মূল্য? ক্রয় মূল্য। বুঝছেন? এখানে পাইকারি বিক্রেতা যেই দামে বিক্রি করে সেই দামে খুচরা বিক্রেতা কিনে, সেই জন্য পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্যটা খুচরা বিক্রেতার ক্রয় মূল্যের সমান। আবার খুচরা বিক্রেতা যে দামে বিক্রয় করে ক্রেতা সেই দামে কিনে, তার মানে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্যটা ক্রেতার ক্রয় মূল্যের সমান। আমাকে জানান যারা ইয়াতে আছেন, বিশেষ করে সবাই ক্লিয়ার কিনা একটু আমাকে জানান। সবাই কি ক্লিয়ার এই বিষয়টা? আমি যা বললাম এই বিষয়টা ক্লিয়ার? ঠিক আছে, ওকে, ভেরি গুড, সুন্দর। এই তো সবাই ক্লিয়ার। আচ্ছা, শেষের টুকু আরেকবার আচ্ছা বলতেছি ভাইয়া, সমস্যা নাই। ওকে, সবাই ক্লিয়ার। মানে পাইকার আপনি বুঝেন না, মানে আপনি আপনি একটা জিনিস চিন্তা করেন যে মনে করেন শার্ট আনছেন, শার্টের কথা চিন্তা করেন। একটা শার্টকে, প্রতি পিস শার্টকে মনে করেন পাইকারি বিক্রেতা 1000 টাকা দিয়ে, মানে যারা আসলে ওই যে ফ্যাক্টরি আছে, প্রতি পিস শার্ট 1000 টাকা দিয়ে কিনে নিছে, ওরা 1000 টাকা দিয়ে কিনছে। তো 1000 টাকার শার্ট তো খুচরা বিক্রেতাকে সে 1000 টাকা দিয়ে বিক্রি করবে না, খুচরা বিক্রেতার কাছে কিছু লাভ নিবে। ধরেন খুচরা বিক্রেতাকে সে 1100 টাকা দিয়ে বিক্রি করছে, 1100 টাকা দিয়ে। পাইকারি বিক্রেতার টাকা খুচরা বিক্রেতাকে 1000 টাকা দিয়ে বিক্রি করছে। আবার খুচরা বিক্রেতা আমাদের কাছে মানে ক্রেতার কাছে 1500 টাকা দিয়ে বিক্রি করছে। তাহলে এই পাইকারি বিক্রেতা একটা তো কিনছে, যেটা কিনছে সেটা তার ক্রয় মূল্য, 1000 টাকা দিয়ে কিনছে, সেটা তার ক্রয় মূল্য। আবার পাইকারি বিক্রেতা বিক্রি করছে 1100 টাকা দিয়ে, 1100 টাকা দিয়ে যে পাইকারি বিক্রেতা বিক্রি করলো, এটা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। এই 1100 টাকা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, হচ্ছে 1100 টাকা। কিন্তু সেটাই তো খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, খুচরা বিক্রেতা তো ওই টাকা দিয়েই কিনছে, ওই 1100 টাকা দিয়েই তো কিনছে, 1100 টাকা দিয়ে। এইটা যে দামে বিক্রি করছে সে তো তত দামই কিনছে, 1100 টাকা দিয়ে কিনছে। আবার খুচরা বিক্রেতা যে আমার কাছে বিক্রি করলো, খুচরা বিক্রেতা যে 1500 টাকা দিয়ে আমার কাছে বিক্রি করলো, সেটা খুচরা বিক্রেতার জন্য বিক্রয় মূল্য, কিন্তু আমার জন্য তো সেটা ক্রয় মূল্য, কিনছি সেটা। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে। এইবার এইবার আমি যদি বলি কমিশনের বিষয়টা, কমিশনের বিষয়ে সময় কি হয় এটা। আগে আমরা একটু বেসিক গুলা শিখি, তারপরে অঙ্কের দিকে যাবো। হ্যাঁ, আগে আমরা বেসিক গুলো আগে শিখে নিই, বেসিক জিনিসগুলো একটু শিখে নিই। কমিশনের ক্ষেত্রে কি ঘটে? একটা আমাদের গায়ে মানে আমাদের লিখিত মূল্য থাকে। লিখিত মূল্য মানে মনে করেন বইয়ের মধ্যে যে লিখিত দাম থাকে, হ্যাঁ, লিখিত মূল্য যেটা আছে সেটা একটা থাকে। লিখিত মূল্যের উপর একটা কমিশন দেয়, এই যে রকমারি, হ্যাঁ, আমার বইটার দাম, হাই হাই, একটা ওই যে ইয়েদের জন্য, বাচ্চাদের জন্য বা যারা গণিতের প্রতি ভালোবাসা তৈরির জন্য যে বইটা লিখছি, এই বইটার দাম রকমারিতে 15% ছাড় দিয়ে অনেক টাকা রাখছে। আমি সেজন্য চিন্তা করছিলাম যে আমি তো এই বইটা তো আদর্শ পাবলিকেশন থেকে আমি বের করছিলাম, আদর্শ পাবলিকেশন থেকে বের করছি, আদর্শ প্রকাশনী থেকে। তো দেখছি যে এত ছোট, মানে মোটামুটি ওরা যেই পরিমাণে দাম টাম রেখেছে, আমি যদি নিজে পাবলিশ করতাম তাহলে এর চেয়ে অনেক টাকা কমে আসলে আমি সবাইকে দিতে পারতাম। মানে ওরা জাস্ট আমাকেও তো কয়েকটা কপি দিছে, মানে আমি তো লেখক হিসাবে, ওরা হচ্ছে প্রকাশক, মানে এখানে আমারও কিছু করার নাই অ্যাকচুয়ালি। যাই হোক, এটা নিয়ে কথা বলে লাভ নাই। একটা লিখিত মূল্য মনে করেন একটা আছে, লিখিত মূল্য ধরেন একটা বইয়ের 300 টাকা দেয়া আছে, ঠিক আছে? তো 300 টাকা, তো লিখিত মূল্যের উপর একটা কমিশন দেয়। কমিশনটা কিসের উপর দেয়? লিখিত মূল্যের উপর না, মানে যেই দামটা গায়ের দাম থাকে তার উপরেই তো কমিশনটা দিছে। ধরেন 10% কমিশন দিছে, 10% কমিশন, তার মানে 100 টাকায় 10 টাকা, 300 টাকায় হবে 30 টাকা কমিশন। তার 300 টাকায় 30 টাকা কমিশন মানে কি? এরা ওই যে যেই দোকানদারটা কমিশন দিছে তার জন্য
যেই দামে আসলে বিক্রি করতেছে বিক্রয় মূল্যটা, এর জন্য বিক্রয় মূল্যটা হচ্ছে 270 টাকা। কথা বুঝছেন কি বুঝেন নাই? 300 টাকা যদি আমার বইয়ের গায়ের দাম যদি 300 টাকা দেওয়া থাকে, যদি 10% কমিশন দেয়, তাহলে 10% মানে 30 টাকা কমিশন পাইছে। 30% কমিশন যদি পায়, তাহলে আসলে আপনাকে কিনতে হবে কত টাকা দিয়ে? মানে ওরা বিক্রয় করতেছে, ওদের বিক্রয় মূল্য কত? 270 টাকা না? এটা কি বোঝা গেছে? এটা কি বোঝা গেছে? এই কথা বুঝা গেছে? সবাই বুঝতে পারছেন? ওকে। এখন কথা হচ্ছে, এখানে কথা থাকে, মানে যখন অঙ্ক থাকে, এই কমিশন দেওয়ার পরেও, মনে করেন কমিশন দেওয়ার পরেও আপনার লাভ হয়েছে। এখন কমিশন দেওয়ার পরেও ওদের কি লাভ হয়েছে কি হয় নাই সেটা আগে বলেন। মানে একটা দোকানদার এই 300 টাকায়, আপনি যখন দোকানে কিনতে গেছেন 300 টাকার উপরে 10% কমিশন দিছে, ঠিক আছে। তারপরে কি ওরা কি লসে বিক্রি করছে নাকি ওদের লাভ হয়েছে? আপনি একটু আমাকে বলেন তো। ওরা কি ওরা কি 300 টাকার উপরে 10%, এই 300 টাকা যে হইলো, 300 টাকা 10% করলে 30 টাকা হয়, এই 30 টাকা যে বাদ গেল, মানে ওরা কি তারপরও কি লাভে বিক্রি করে নাই? এখন লাভ বা লস কার উপরে হয় বলেন? লাভ বা লস কার উপরে হয়? লাভ বা লস কার উপরে হয়? লাভ বা লস কার উপরে হয়? প্রফিট তো হইছে, লাভ বা লস কার উপরে হয়? আমি কি বলছি? প্রফিট লস কার উপরে হয়? প্রফিট লস কার উপরে হয়? ক্রয় মূল্যের উপর। তার মানে ওরা তো একটা দামে ক্রয় করছিল, এই যে দোকানদারটা একটা দামে ক্রয় করছিল, সেই ক্রয় মূল্যটা এর চেয়েও কম ছিল। মানে বিষয়টা বুঝেন, মানে এই যে 270 টাকা, আমার তো 300 টাকা, এরা 10% কমিশন দিছে, ধরেন এদের ক্রয় মূল্য ছিল ধরলাম 200 টাকা, তাহলে এরা কিন্তু এই যে লাভ করছে 70 টাকা। বিষয়টা এটা, এই লাভ হয়েছে যে 70 টাকা, এইটা হবে এই দুটা ডিফারেন্স। মানে লিখিত মূল্যের উপর 10% ছাড় দিয়ে এদের 70 টাকা লাভ হইলো। কথাটা কি বুঝছেন কি বুঝেন নাই? মানে এরা, ধরেন যে এখানে আছে আদর্শ প্রকাশনী, এখানে আছে আদর্শ প্রকাশনী, আদর্শ প্রকাশনী হচ্ছে প্রকাশক, প্রকাশকটা একে 200 টাকা দিয়ে বিক্রি করছে, প্রকাশকটা 200 টাকা দিয়ে বিক্রি করছে। আর দোকানদার বলতেছে যে লিখিত মূল্যের উপরে আমি 10% ছাড় দিলাম। ওরা কি 10% কিসের, ওরা 20% যদি ছাড় দেয়, 20% ছাড় দিলে 300 এর 20% হবে 3 দুগুণে 6, 60 টাকা। 60 টাকা ছাড় দিলে দাম দাঁড়াবে 240 টাকা। কিন্তু ওরা তো কিনছে ওদের কাছ থেকে 200 টাকা দিয়ে, তাও 40 টাকা লাভ থাকে। কথা বুঝছেন কি বুঝেন নাই? আমাদের যে লিখিত মূল্য এবং হচ্ছে ক্রয় মূল্যের বিষয়টা হচ্ছে এরকম। এটা কি ক্লিয়ার যে লিখিত মূল্য আর ক্রয় মূল্যের বিষয়টা কি ক্লিয়ার? জিনিসটা কিভাবে করে কাজ করে? আমার বই দিয়ে হিসাব দিচ্ছি আর কি আপনাদেরকে, আমাদের বই দিয়ে, আমার যে বইটা আছে এটা দিয়ে বই। আমরা যখন অঙ্ক করতে যাব দেখবেন পানি হয়ে যাবে। অঙ্ক একবারে ইজি, অঙ্ক করতে যাব একেবারে মুহূর্তের মধ্যেই করতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, একেবারে ইজিলি করে ফেলতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আরেকটা এক্সাম্পল দিই না, মনে করেন আমি আরেকটা বইয়ের কথা বলি। ধরেন একটা বইয়ের গায়ের দাম দেওয়া আছে 100 টাকা। ভাইয়া বুঝেন, এটা হচ্ছে গায়ের দাম। আপনারা একটু মনোযোগ দেন, মানে আরেকবার বলার কোনো দরকারই ছিল না যদি আপনারা মনোযোগ দেন ভালো করে। গায়ের দাম 100 টাকা লেখা আছে, ঠিক আছে। ধরেন আপনাকে বলছে 25%, বই মেলায় এটাকে 25% ছাড়ে বিক্রি করা হচ্ছে। তাহলে 25% ছাড়ে যদি বিক্রি করা হয়, আপনি এটা কত দামে কিনতে পারবেন? 75 টাকায়, কারণ 100 টাকায় 25 টাকা আপনি ছাড় পাবেন। তাহলে 25% যদি কমিশন হয়, তাহলে আপনি 75 টাকায় আসলে আপনি বিক্রয় মূল্য হবে তাদের, মানে যার কাছ থেকে কিনতেছেন তার বিক্রয় মূল্য হবে 75 টাকা, অর্থাৎ আপনি ক্রেতা, আপনার ক্রয় মূল্য হবে 75 টাকা, আপনি 75 টাকা দিয়ে কিনতে পারবেন। এখন আমি ক্রেতাকে নিয়ে চিন্তা করতেছি, কাকে নিয়ে ভাইয়া? ক্রেতাকে নিয়ে, মানে যে আর কি দোকানদারটা ছিল তাকে নিয়ে চিন্তা করতেছি, যে আপনাকে 75 টাকা দিয়ে বিক্রি করলো, সে কি লস করছে? যে 25 টাকা যে ছাড় দিল, 25% ছাড় দিল, সে কি লস করছে? না। সে নিজে আসলে বইটা যখন কিনছিল, কারো কাছ থেকে যখন বইটা কিনছিল, তখন এর চেয়েও কম দামে কিনছে, ধরেন 50 টাকা দামে কিনছে, মানে ও 50% ছাড়ে আসলে বইটা সে কিনছে, সে কেনার সময় 50% ছাড়ে বইটা কিনছে। তাহলে আপনাকে বলতেই হইতে পারে যে এই 25% ছাড় দিয়েও আপনার কত পার্সেন্ট লাভ হয়েছে? যদি বলেন তাহলে কত টাকা লাভ হয়েছে? 50 টাকায় লাভ হয়েছে 25 টাকা। এই যে দেখেন, 50 টাকা ক্রয় মূল্য ছিল, বিক্রয় করতে পারছে সে 75 টাকায়। তারপর 50 টাকায় লাভ হয়েছে 25 টাকা, 75 থেকে 25 বাদ দিলে 50 বাদ দিলে 25, 75 50-এ হয়েছে 25, একে কত, 100-তে কত, মানে 50% লাভ হয়েছে। কথা কি বোঝা গেছে?
কথা কি বোঝা গেছে? আপনারা কি বুঝতে পারতেছেন কাহিনীটা? না আমি অঙ্কের দিকে যাচ্ছি না, আগে আপনারা বেসিকটা বোঝার চেষ্টা করেন। যে এখানে মনে করেন সেই সেই মনে করেন পাইকারি বিক্রেতাটাই আছে, পাইকারি বিক্রেতার কাছে সে তো 50 টাকা দিয়ে গেছে। এগুলো দেওয়া থাকবে, এগুলো একের পর এক দেয়া থাকবে জিনিসপত্র, হ্যাঁ একের পর এক দেওয়া থাকবে, তখন আপনারা ক্লিয়ারলি বুঝবেন। তবে মানে এই বেসিকটুকু বুঝতে হবে, এতটুকু বেসিক বুঝতে হবে যে আপনি গায়ের দামের উপরে কমিশন দিবেন, তার উপরে আপনি বিক্রয় মূল্য পাবেন, আবার ক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতি হয়ে তারপর আপনি বিক্রয় মূল্যই পাবেন। ঠিক আছে, ওকে। তো হ্যাঁ, আজকে 11টা 50 বেজে গেছে। তো আপনারা নেক্সট দিন আমরা কিন্তু লাভ ক্ষতি কমিশন এগুলো কিন্তু অঙ্ক করব, তাই এই ভিডিওটা আবার দেখবেন, এখনই তো পোস্ট করে দেওয়া থাকবে এই ইয়েতে। তো আপনারা সবাই আশা করি বুঝতে পারছেন ক্লাসটা মোটামুটি, কি সবাই বুঝতে পারছেন? সবাই কি ক্লিয়ার? সবার কি মোটামুটি ভালো লাগছে ক্লাসে? ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই সবাই ভালো থাকেন, শুভরাত্রি, গুড নাইট, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালো থাকেন।